নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। সূর্য ডুবেছে প্রায়, কিন্তু তখনও বিকালের মিঠে রোদ পুরোপুরি মুছে যায়নি। হ্যারিসন রোডের দোতলার বৈঠকখানাটিতে চা আর সিগারেটের ধোঁয়া মিলেমিশে এক অলস বিকেলের আবহ তৈরি করেছে। কাঠের ভারী টিপটে রাখা অবশিষ্ট চা ঠান্ডা হয়ে আসছে প্রায়, কিন্তু সেই দিকে আমাদের কারো খেয়াল নেই। ব্যোমকেশ একটা ইজি চেয়ারে গা ঢেলে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দেশলাইয়ের কাঠি দিয়ে কান খুঁড়ছিল, আর আমি জানলার ধারে দাঁড়িয়ে রাজপথের ট্রামের যাতায়াত দেখছিলাম। বেশ লাগছিল শহরের এই বিকেলের প্রাণবন্ত দৃশ্যটা। হঠাৎ কি মনে হতেই ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, মানুষ ঠিক কত রকমভাবে অন্য মানুষকে হত্যা করতে পারে? তার কি কোনো নির্দিষ্ট হিসাব রয়েছে? আমার প্রশ্নটা ব্যোমকেশকে বুঝি ভীষণ অবাক করল। অবশ্য অবাক করারই কথা। ও বলল, হঠাৎ এমন আজব প্রশ্ন যে, কিছু কি ভাবছো নাকি? ওর প্রশ্নের উত্তরে আমি বললাম, না, আসলে রোজই তো খবরের কাগজে নানাবিধ নৃশংসতার খবর ছাপানো হয়, কিন্তু অপরাধ বিদ্যার ইতিহাস কি সবকটা উপায় নথিভুক্ত করে রাখতে পেরেছে? সেটাই বলছিলাম আর কি। ব্যোমকেশ চোখ না ফিরিয়েই মৃদু হাসল, বলল, অজিত, অপরাধীর মস্তিষ্ক আর লেখকের কল্পনা, এই দুটো জিনিস চিরকালই ধরাছোঁয়ার বাইরে। তবে তুমি বুঝি নতুন কোনো লেখার বিষয়ে ভাবছো? না, তেমন কিছু নয়। আচমকা মাথায় এলো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু আলোচনা করে নিই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী নতুন কিছু করে না, পুরনোরই একটু রদবদল করে। কিন্তু সত্যিকারের চতুর অপরাধী সেই যে কোনো নতুন অস্ত্র ব্যবহার করে না, বরং প্রাকৃতিক নিয়ম কিংবা শারীরবৃত্তীয় কোনো অতি সাধারণ ঘটনাকে এমনভাবে কাজে লাগায় যা দেখে চিকিৎসকরাও একে স্বাভাবিক মৃত্যু বলে ভুল করেন। বেশ গম্ভীর গলায় কথাগুলি বলল ব্যোমকেশ। আমিও খানিক কৌতূহল নিয়ে বললাম, স্বাভাবিক মৃত্যু যেমন? যেমন ধরো, কথাটা বলতে বলতেই এবারে ব্যোমকেশ সোজা হয়ে বসল। শরীরে বিষের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, রক্তে কোনো রসায়নের গোলমাল মিলবে না, গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত থাকবে না, অথচ মানুষটা মারা গেছে। ধরো, একজন মানুষের হৃদযন্ত্র দুর্বল, বা তার শরীরে নির্দিষ্ট কোনো খাবারের প্রতি অ্যালার্জি আছে, কিংবা তার রক্তচাপের একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। বাইরে থেকে কোনো বিষ না খাইয়েও কেবল সেই অভ্যন্তরীণ ভারসাম্যটিকে একটি নির্দিষ্ট মুহূর্তে সামান্য বিঘ্নিত করে দিলেই কিন্তু খেল খতম। ময়নাতদন্তের ডাক্তার বলবেন হার্ট ফেলিয়ার, কারণ রাসায়নিকভাবে শরীরে তো কোনো বিষ নেই। তার মানে তুমি বলতে চাইছো যে হত্যাকারী কোনো অস্ত্র বা বিষ ব্যবহার না করেও খুন করতে পারে? অবশ্যই পারে। ব্যোমকেশ দেশলাইয়ের কাঠিটা ছাইদানিতে ফেলে দিয়ে বলল, যদি সে শিকারের দৈনন্দিন জীবন, তার শারীরিক দুর্বলতা আর অভ্যাসের নিখুঁত হিসাব রাখে। তবে এই ধরনের অপরাধ প্রমাণ করা সবচেয়ে কঠিন, কারণ প্রমাণের অভাবই এখানে অপরাধীর সবথেকে বড় ঢাল। কথাটা শেষ হতে না হতেই নিচ থেকে পুঁটিরামের গলার আওয়াজ পাওয়া গেল। বোধহয় কেউ এসেছে। বাবু, এই আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ঠিক তার পর মুহূর্তেই কারো পায়ের ভারী পদশব্দ সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার শব্দ শুনতে পেলাম, এবং পরক্ষণেই দরজার পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলেন এক ভদ্রলোক। ভদ্রলোকের বয়স ওই 40-এর কাছাকাছি হবে। পরনে দামি সিল্কের পাঞ্জাবি আর ধুতি, কিন্তু চেহারায় চরম বিশৃঙ্খলা। মাথার চুল উস্কো খুস্কো,
চোখের তলায় কালি এবং চেহারায় এক গভীর আতঙ্ক ও উদ্বেগের ছাপ সুস্পষ্ট। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন, বসুন। ভদ্রলোক ইতস্তত করে সোফায় বসে পড়লেন। বেশ কিছুক্ষণ তিনি কোনো কথা বলতে পারলেন না, হাঁপাচ্ছিলেন বড্ড। আমি তাড়াতাড়ি টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে তার দিকে এগিয়ে দিলাম। এক নিঃশ্বাসে জলটা সবটা শেষ করে ভদ্রলোক রুমাল দিয়ে কপাল মুছলেন। ধন্যবাদ। ওকে, নমস্কার। আমার নাম দেবব্রত চৌধুরী। আপনি তো ব্যোমকেশ বক্সী, তাই না? হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আগে আমি ওই রত্নপুর রাজবাড়ি থেকে আসছি। আমি সেখানকার প্রয়াত জমিদার বিজয়েন্দু নারায়ণ রায়ের ভাগ্নে এবং সঙ্গে স্টেট ম্যানেজারও। প্রয়াত? তার মানে জমিদার বাবু মারা গেছেন? আগে হ্যাঁ, আজ থেকে ঠিক 4 দিন আগে। তবে পুলিশ বলছে এটা হৃদরোগে মৃত্যু। কিন্তু কিন্তু আমার মন বলছে না না, এটা হৃদরোগে মৃত্যু নয়। কেবল মন নয়, মানে আমার বিশ্বাস তাকে তাকে খুন করা হয়েছে। দেবব্রত বাবুর কথাটা শোনা মাত্রই আমি আর ব্যোমকেশ একে অপরের দিকে একবার তাকালাম। একটু আগেই আমরা যা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ের যেন একটা জীবন্ত প্রতিচ্ছবি সামনে এসে দাঁড়ালো। ধীরে সুস্থে পুরো ঘটনাটা বলুন দেবব্রতবাবু। পুলিশ কেন এটাকে স্বাভাবিক মৃত্যু বলছে, আর আপনারই বা কেন মনে হচ্ছে এটা খুন? দেবব্রত বাবু আরও এক গ্লাস জল ঢকঢক করে খেলেন। তারপর একটু শান্ত হয়ে বলতে শুরু করলেন। আমার মামা, মানে বিজয়েন্দু নারায়ণ মশাই, ওনার বয়স হয়েছিল এই 55-র কাছাকাছি। চেহারা বেশ শক্তপোক্তই ছিল, তবে রক্তচাপের কিছুটা সমস্যা ছিল। গত মঙ্গলবার রাতে তিনি যথারীতি নিজের কাছারি ঘরে কাজ শেষ করে শোবার ঘরে যান। রাতের খাবার তিনি ঘরেই খেয়েছিলেন। রাত 11টা নাগাদ আমাদের পুরনো ভৃত্য রামদিন তাকে দুধের গ্লাস দিয়ে আসে এবং ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। তারপর পরদিন সকালে অনেক বেলা হলেও মামা যখন ঘরের দরজা খুললেন না, তখন আমরা গিয়ে ডাকাডাকি শুরু করি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে শেষমেশ দরজার খিল ভাঙতে বাধ্য হই। খিল ভেঙে ভেতরে ঢোকা হয়। দেখা যায় মামা বিছানায় শুয়ে আছেন, মানে একেবারে শান্ত, কিন্তু দেহটা একেবারে নিথর। তারপর ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন রাত 1টার কাছাকাছি নাকি হৃদরোগে মৃত্যু হয়েছে মামার। মানে কি বলবো, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। পুলিশ কি বলছে? আমাদের স্থানীয় থানার ইন্সপেক্টর হালদার মশাই এসেছিলেন। ঘর ভিতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, আর জানলাগুলোতে বাইরে থেকে কোনো রকমের ঢোকা কোনো মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। আর শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। এমনকি ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পাকস্থলীতেও কোনো বিষের চিহ্ন মেলেনি। ফলে পুলিশ কেসটা স্বাভাবিক মৃত্যু হিসাবেই ফাইল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যোমকেশ ধীর পায়ে জানলার দিকে এগিয়ে গেল। তারপর পিঠ ফিরে দাঁড়িয়ে বলল, যদি ঘর ভেতর থেকেই বন্ধ থাকে, শরীরে বিষ বা আঘাতের চিহ্ন না থাকে, তবে আপনার কেন মনে হচ্ছে এটা হত্যা? রাজবাড়িতে কি এমন কিছু ঘটেছে যা আপনাকে সন্দেহপ্রবণ করে তুলছে? দেবব্রতবাবু একটু ঝুঁকে বসে নিচু স্বরে বললেন, আগে ঘটেছে তো অনেক কিছুই। রত্নপুর রাজবাড়ির অবস্থা বাইরে থেকে যতটা আভিজাত্যপূর্ণ দেখায়, ভিতরে ভিতরে কিন্তু তা নয়, একেবারে ক্ষয়ে গিয়েছে। মামার মৃত্যুর পর থেকে বাড়ির প্রত্যেকের চালচলন অদ্ভুত ঠেকছে আমার।
মামার ছোট ভাই কমলেন্দু বাবু, যে ঘোর মদ্যপ এবং তেনায় ডুবে আছে, সে মামার কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে পায়নি। মামার দ্বিতীয় স্ত্রী, মানে আমার ছোট মামিমা সুচেতনা দেবী, তার বয়স কম, কিন্তু মামার সঙ্গে তার বনিবনা হতো না বললেই চলে। এছাড়া রাজবাড়ির দেবত্ব সম্পত্তি আর হিসেবপত্র নিয়ে একটা চাপানুতর চলছিল। সবারই কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে এই মামার মৃত্যুর সঙ্গে। ব্যোমকেশ ঘুরে দাঁড়ালো, তার চোখে কৌতূহলের ঝিলিক। তাছাড়া আর কোনো নির্দিষ্ট কারণ? আগে মৃত্যুর আগে, মানে আগের দিন মামা আমাকে বলছিলেন তিনি নাকি উইলে কিছু বড় পরিবর্তন করতে যাচ্ছেন, কিন্তু সেই উইল এখন নিখোঁজ। উইল নিখোঁজ? তার মানে অপরাধী আপনার মামাকে খুন করে সেই উইল গায়েব করে দিয়েছে, সেটাই বলতে চাইছেন তো? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার তো সেটাই অনুমান। দেবব্রতবাবুর কথাটা শোনার পর ব্যোমকেশ কিছু একটা ভাবতে লাগলো। তারপর বলল, রত্নপুর রাজবাড়ি এখান থেকে কতটা দূর? আগে ট্রেনে চেপে তা প্রায় ঘন্টা তিনেক, তারপর কিছুটা গরুর গাড়িতে, আর তারপর বাকিটা নৌকায় গিয়ে সামান্য হাঁটা পথ। ব্যোমকেশের প্রশ্ন শুনে দেবব্রতবাবু আশার আলো দেখলেন। তারপর ঠোঁটের খানিকটা হাসি নিয়ে সোজা হয়ে বসলেন তিনি। আপনি সত্যিই যাবেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ আমার দিকে তাকালো, আমিও হেসে ঘাড় নাড়লাম। দেবব্রতবাবু, রহস্য আর মৃত্যুর কেস আমি হাতছাড়া করি না। আমরা আগামীকাল সকালের ট্রেনেই রত্নপুরের উদ্দেশ্যে রওনা হব। তবে একটা কথা মনে রাখবেন, আমার উদ্দেশ্য শুধু সত্যান্বেষণ করা, অপরাধীকে শাস্তি দেওয়া নয়। সেটা কিন্তু পুলিশকেই করতে হবে। দেবব্রতবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন এবার। তারপর বললেন, আগে আমি সেটা ভালো করেই জানি ব্যোমকেশ বাবু, আপনি এই ব্যাপারে একদম চিন্তা করবেন না। আপনি যদি অপরাধীকে চিহ্নিত করেন তাহলে পুলিশের বাকি কাজ করতে কোনো অসুবিধাই হবে না। এই নিন, এখানে 2000 টাকা আছে, আপনার অগ্রিম পারিশ্রমিক। আর হ্যাঁ, আপনাদের থাকার সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো, কেমন? কাল স্টেশনে আমার লোক গাড়ি নিয়ে থাকবে, কোনো চিন্তা করবেন না আপনি। ভদ্রলোক বিদায় নেওয়ার পর আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, কি মনে হচ্ছে? একটু আগে তুমি যে প্রাকৃতিক বা অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করে খুনের কথা বলছিলে, এটা কি তেমনই কিছু? এখনই কিছু বলা বোকামি হবে অজিত। রাজবাড়ির দেওয়ালগুলোতে অনেক পুরনো গোপন কথা চাপা থাকে। আগে রত্নপুর পৌঁছাই, সেখানকার মানুষের চোখের ভাষা পড়ি, তারপর বোঝা যাবে বন্ধ ঘরের ভেতরের আসল সত্যটা কী। পরদিন কলকাতার কোলাহল পিছু ফেলে যখন আমরা ভোরের ট্রেনে চাপলাম, তখন ব্যোমকেশের চোখ দুখানা আধ বোঝা। ট্রেনের ছুকছাক শব্দ আর জানলা দিয়ে আসা হিমেল হাওয়ায় আমি যখন খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম, তখন ব্যোমকেশ যেন মনে মনে রাজবাড়ির জমিদারের মৃত্যুর কারণ হাতড়ে বেড়াচ্ছে। ঘণ্টা তিনেক ট্রেন জার্নির পর যখন আমরা কাটোয়া পেরিয়ে এক ছোট স্টেশনে নামলাম, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল দেবব্রতবাবুর পাঠানো একটি ঘোড়ার গাড়ি। তবে আসল ঝক্কিটা শুরু হলো তারও পরে। মাইলের পর মাইল কাঁচা রাস্তা পেরিয়ে যখন আমরা ময়ূরাক্ষী নদীর ঘাটে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। চড়া সূর্য তখন নদী পার হতে হলো এক বিশাল খেয়া নৌকোয়। নৌকো পার হয়ে অপর পাড়ে পৌঁছতেই চোখে পড়ল দেবব্রতবাবুর পাঠানো পুরনো ছাদ খোলা ফিটন গাড়ি। দেওয়ানজির পাঠানো লোকজন আমাদের জন্যই অপেক্ষা করছিল। ময়ূরাক্ষীর তীর ঘেঁষে ওঠা এই রত্নপুর গ্রাম যেন এক অন্য জগৎ, আর সেই জগতের কেন্দ্রবিন্দুতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন রত্নপুর জমিদার বাড়ির বিশাল সিংহদুয়ার, লাল ইটের প্রকাণ্ড প্রাচীর, আর ওপরে উড়ে চলা পায়রার ঝাঁক। গাড়ি রাজবাড়ির তোরণ পার হতেই আমাদেরকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন রাজবাড়ির প্রবীণ নায়েব মশাই সনাতন চক্রবর্তী। বয়স তাও 70-এর কাছাকাছি,
সাদা চুল, গায়ে নামা বলি। আরে আসুন আসুন সত্যান্বেষী মশাই। ছোট বাবু মানে ওই দেবব্রত বাবু আগেই সব খবর দিয়ে রেখেছেন। তবে ওই আপনারা কলকাতা থেকে এসেছেন শুনে ওই জমিদার পরিবার কিছুটা যেন মানে বুঝতেই তো পারছেন। নায়েব মশাইয়ের কথাটা শেষ হতেই ব্যোমকেশ জিজ্ঞেস করলো, ঠিক বুঝতে পারলাম না, জমিদার পরিবার কিছুটা যেন কি অসন্তুষ্ট? আচ্ছা, না মানে ওই আর কি। আপনারা আসুন না, ভিতরে আসুন। বুঝতে পারলাম নায়েব মশাই কিছু একটা মুখ ফসকে বলতে গিয়েও থমকে গেলেন। হয়তো জমিদার পরিবারে অনেকেই আমাদের আশাটাকে ঠিকভাবে মেনে নেয়নি, সেটাই হয়তো সে বলতে চাইছিল। আমি আর ব্যোমকেশ গাড়ি থেকে নামলাম। রাজবাড়ির নাট মন্দিরের চত্বরে পা দিতেই বুঝতে পারলাম যে বাড়িটা কেবল বিশালই নয়, বরং লোকজনে গিজগিজ করছে। নায়েব মশাই আমাদেরকে দোতলার পিলখানামুখী বড় অতিথি কামরায় নিয়ে যাচ্ছিলেন। পথে যেতে যেতেই রাজবাড়ির বিশাল সংসারের ঝলক দেখতে পেলাম। বারান্দায় দাঁড়িয়েছিলেন এক মধ্যবয়স্কা মহিলা। তিনি চারপাশের চাকর বাকরদের ওপর চড়া গলায় হুকুম জারি করছেন। তার পাশে দাঁড়িয়ে তার 12-13 বছরের ছেলেটা কাঠের গুলতি নিয়ে খেলছিল। ধোবা, মেথর, রান্নার বামুন, মালি, এমনকি খাস খাস ঝি চাকরদের আসা যাওয়া মিলিয়ে গম গম করছে পুরো রাজবাড়ি। আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে নায়েব মশাই যখন বিদায় নিতে গেলেন, ব্যোমকেশ তাকে দাঁড় করিয়ে দিল। নায়েব মশাই, জমিদার বাবু তো হঠাৎই চলে গেলেন। পুলিশ তদন্ত করে কি বুঝলো, আপনি কিছু জানেন? ব্যোমকেশ খুব সহজ গলায় প্রশ্ন করল। সনাতন নায়েব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই পুলিশের কথা আর বলবেন না বাবু। আমাদের হালদার মশাই মানে ওই ইন্সপেক্টর বাবু, উনি তো একে হৃদরোগ বলেই দায় সেরেছেন। আমাদের বড় বাবু মানে ওই প্রয়াত বিজয়েন্দু নারায়ণ মশাই ইদানিং খুবই চিন্তিত থাকতেন। দেওয়ান বিনোদ বিহারী বাবু আর আমি জানি স্টেটের দেনা পাওনার হিসাব কিছুতেই মিলছিল না কয়েকদিন ধরে। তার উপরে আবার ছোট বাবু। ছোটবাবু মানে কমলেন্দু নারায়ণ? আমি মাঝখান থেকে জিজ্ঞেস করে উঠলাম। হ্যাঁ, ছোট বাবুর দেনা পাওনা ছিল অপরিসীম। ওই তিনি শহরের মহাজনদের কাছ থেকে ওই রাজবাড়ির এস্টেট বন্ধক রেখে ওই টাকা তোলার চেষ্টা করছিলেন। তাই নিয়ে বড় বাবুর সাথে রোজ রাতে খিটিমিটি লেগে থাকতো। তাছাড়া ওই বাড়িতে লোকের অভাব নেই বাবু। ছোট রানীমা, তার 3 বছরের নাবালক সন্তান, বড় তরফের শরিকেরা, খাস চাকর রামদিন, এমনকি ওই দেওয়ানজির নিজের লোকজন, কার মনে কি পেঁয়াজ আছে ভগবানই জানেন। নায়েব মশাই চলে যাওয়ার পর ব্যোমকেশ হাত মুখ ধুয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে তাতে সুখটান দিয়ে আমাকে বলল, দেখলে তো অজিত, আপাত দৃষ্টিতে যা নিছক একটা জমিদার বাড়ি, তার ভেতরে জটিলতার কতগুলো স্তর। একদিকে কমলেন্দুর ঋণের চাপ, অন্যদিকে কনিষ্ঠা স্ত্রী ও তার নাবালক সন্তানের ভবিষ্যৎ, সাথে দেওয়ান ও নায়েবের স্টেট পরিচালনার হিসাবের অসঙ্গতি। প্রত্যেকেই কোনো না কোনো সুতোয় বাঁধা। এমন সময় দরজায় টোকা পড়ল। ভেতরে প্রবেশ করলেন এক স্থূল শরীর, গম্ভীর চেহারার প্রবীণ ব্যক্তি। পরনে গরদের ফতুয়া এবং ধুতি। নমস্কার ব্যোমকেশবাবু, আমি এই স্টেটের প্রধান দেওয়ান, নাম বিনোদ বিহারী সেন। লোকটির গলার আওয়াজ বেশ ভারী, চোখে চশমা, তার ওপর দিয়ে আমাদেরকে তিনি একবার ভালো করে জরিপ করে নিলেন। নমস্কার দেওয়ানজি, ভেতরে আসুন। আরে বসুন না। দেওয়ান বিনোদ বিহারী সোফায় বসে বললেন, শুনেছি দেবব্রত আপনাদের কলকাতা থেকে ডেকে এনেছে। তবে বাপু, আমার মনে হয় না এতে কোনো লাভ হবে।
বিজয়েন্দু নারায়ণ বাবু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ডাক্তার চক্রবর্তী রোজ তার প্রেশার মাপতেন। মৃত্যুর রাতে তিনি নিজের হাতে ছিটকিনি বন্ধ করে ঘুমাতে যান। ঘরে ঢোকার আর দ্বিতীয় কোনো পথ নেই। এই নিছকই একটা দুর্ঘটনা। ব্যোমকেশ দেওয়ানজির চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। দুর্ঘটনা হওয়া অসম্ভব নয় দেওয়ানজি, তবে এই জমিদারের পরিবারের প্রধান দেওয়ান হিসেবে আপনার তো জানার কথা, মৃত্যুর আগের দিন জমিদারবাবু যে নতুন উইলটা তৈরি করেছিলেন সেটা গেল কোথায়? ব্যোমকেশের এই আচমকা প্রশ্নে দেওয়ানজির মুখের পেশিগুলো যেন মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। তিনি এবার চশমাটা খুলে নিয়ে মুছতে মুছতে বললেন, উইল? কোনো নতুন উইলের কথা তো আমার জানা নেই। বড়বাবু এমন কিছু করলে আমার নিশ্চয়ই জানাতেন। দেওয়ানজি আর বেশি কথা না বাড়িয়ে গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, লোকটাকে কিন্তু আমার মোটে এই সুবিধার বলে মনে হলো না ব্যোমকেশ। উইলের কথাটা শুনেই কেমন যেন চমকে উঠল না? ব্যোমকেশ জানলার বাইরে তাকালো। ততক্ষণে সূর্য ময়ূরাক্ষীর ওপারে ঢলে পড়েছে। রাজবাড়ির প্রকাণ্ড উঠোনে সন্ধ্যের অন্ধকার নামছে ধীরে ধীরে। ব্যোমকেশ কম বয়সী খাস চাকর রামদিনকে ডেকে পাঠালো, যে রাতে জমিদারবাবুকে শেষবার দুধ দিয়ে এসেছিল সেই রামদিন। রামদিন এসে ভয়ে ভয়ে দাঁড়ালো সামনে। ব্যোমকেশ তাকে খুব মিষ্টি ভাষায় বলল, রামদিন, ভয় পেও না। বলো তো, সেই মঙ্গলবার রাতে বাবু যখন নিজের ঘরে ঢুকলেন তখন বিশেষ কিছু কি ঘটেছিল? রান্নাঘর থেকে তুমি যখন দুধের বাটিটা নিয়ে গেলে সেটা কি সরাসরি বাবুর হাতেই দিয়েছিলে? হুজুর, আমি কসমকেই বলছি, আমি বাবুকে কোনো ক্ষতি করিনি। রান্নাঘর থেকে ওই বামুন ঠাকুর দুধ গরম করে গেলাসে দিয়েছিল। আমি সেটা সোজা ওপরের ঘরে নিয়ে যাই। দরজায় ধাক্কা দিতেই বাবু দরজা খোলেন। কিন্তু কিন্তু কি? বাবু তখন বড় রানীমার ঘর থেকে বেরোচ্ছিলেন। ঘরের আলো জ্বলছিল না, কেবল একটা অদ্ভুত সুবাস পাচ্ছিলুম। ওই বাবু গিলাসটা টেবিলের উপর রাখতে বললেন আর কি। আর তারপর তারপর আবার চলে যেতে বললেন। আমি বেরোনোর পরই বাবু ভেতর থেকে ছিটকিনি আটকে দিলেন। বাবু, আমি কিছু জানি নে বাবু। ঠিক আছে রামদিন, তুমি এখন যাও, দরকার হলে আবার ডেকে নেব। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই রামদিন চলে যাওয়ার পর ব্যোমকেশ আমার দিকে তাকালো। তার চোখে তখন সত্যান্বেষীর সেই পরিচিত আলো। বুঝলে অজিত, গল্পের ফাঁকগুলো একটু একটু করে স্পষ্ট হচ্ছে। বন্ধ ঘর, কোনো বিষের চিহ্ন নেই, উইলের গায়েব হওয়া, দেওয়ানজির অস্বস্তি। কাল সকালে আমাদের প্রথম কাজ হবে জমিদারবাবুর সেই বন্ধ শোবার ঘরটা পরীক্ষা করা। আমি আর ব্যোমকেশ যখন সেসব নিয়ে আলোচনা করছি, ঠিক তখনই দেবব্রতবাবু আমাদের রাতের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। তখন বাইরে ঝিঁঝি পোকার ডাক আর ময়ূরাক্ষীর হাওয়ায় রাজবাড়ির পুরনো বটগাছের পাতার মর্মর শব্দ তৈরি করেছে এক চরম রহস্যময় পরিবেশ। আমরা বুঝতে পারছিলাম যে রত্নপুর রাজবাড়ির এই খুনের পেছনে এক গভীর ও নিপুণ ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই রাজবাড়িতে এক অদ্ভুত কোলাহল শুরু হলো। আমি জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম রাজবাড়ির প্রকাণ্ড উঠোনে ঠাকুর ঘরের কাজ, ঠাকুর দালান ঝাড় দেওয়া এবং গোয়াল ঘরের কাজ নিয়ে দাসদাসীদের মধ্যে চাপা বচসা চলছে। বাইরে থেকে দেখতে এটি একটি সুশৃঙ্খল রাজপরিবার মনে হলেও ভেতরের পরিবেশটায় যেন একটা চাপা বারুদের গন্ধ জড়িয়ে রয়েছে। আমাদের মতো দুজন কলকাতার থেকে আসা অনাহুত অতিথিকে দেখে বাড়ির অনেকেই পুরনো ভৃত্যরা এবং দূর সম্পর্কের আত্মীয়রা অবধি ব্যাপারটাকে সুনজরে দেখছিল না। বারান্দা দিয়ে যাওয়ার সময় ধোপার বউ বা মালি পর্যন্ত আমাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। তাদের ভাবভঙ্গি এমন যে বাড়ির ভেতরের ব্যাপারে বাইরের লোক কেন নাক গলাচ্ছে। প্রাতরাশ শেষ হতেই ব্যোমকেশ আমাকে বলল, অজিত,
সত্য অনুসন্ধানের প্রথম নিয়ম হলো আগে ক্ষেত্র প্রস্তুত করা। চলো আজ রাজবাড়ির বাকি সদস্যদের সঙ্গে বিশদে আলোচনা করা যাক। কিন্তু তুমি যে বললে আগে জমিদার বাবুর ঘরটা তদন্ত করবে। হ্যাঁ, সেটাও করব, তবে আগে জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করা যাক। আমাদের সবার ঘরে যাওয়াটা কি ঠিক হবে? বরং দেবব্রত বাবুকে বলে সবাইকে বৈঠক ঘরে আনলেই তো হয়। আমি কথাটা বলা মাত্রই ব্যোমকেশ আমাকে বলল, আমরা যদি প্রত্যেকের ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করি তাহলে তাদের ঘরের পরিবেশ এবং অবস্থাটাও দেখতে পারবো, আর সেখানেই হয়তো আমাদের চোখের সামনে কোনো প্রমাণ ধরা দিতে পারে। ওর কথাটায় যুক্তি আছে বুঝলাম, আর তাই ব্যোমকেশের কথা মতোই আমরা প্রথমটায় গেলাম জমিদারের ছোট ভাই কমলেন্দু নারায়ণের কক্ষে। বিশাল ঘর, চারপাশে ছড়ানো ছিটানো মদের বোতল, আলমারিতে অবিন্যস্ত বইপত্র। কমলেন্দু বাবু তখন পালঙ্কে বসে তামাক টানছিলেন। আমাদেরকে দেখে তিনি চোখ ছোট করে তাকালেন। চেহারায় স্পষ্ট বিরক্তি এবং অসন্তোষ ফুটে উঠছে। ব্যোমকেশ তাকে বিনীতভাবে নমস্কার জানিয়ে বলল, কমলেন্দুবাবু, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনার দাদা বিজয়েন্দু নারায়ণ মশাইয়ের আকস্মিক মৃত্যুতে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, তাই। কমলেন্দুবাবু হাতের নলটা সরিয়ে উচ্চস্বরে হেসে উঠলেন। সত্যান্বেষী নাকি দেবব্রতের ভাড়া করা গোয়েন্দা? দেখুন মশাই, সোজা কথা বলছি, আমার দাদা হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ তা মেনে নিয়েছে। দেবব্রত মিছিমিছি জলঘোলা করছে যাতে এস্টেটের পুরো দখলটা ও নিজের হাতে রাখতে পারে। আমি ঋণগ্রস্ত হতে পারি, মদ্যপ হতে পারি, কিন্তু দাদাকে খুন করার কোনো দরকার আমার ছিল না। দাদা বেঁচে থাকলেও অন্তত আমি প্রতি মাসে খোরপোশের টাকাটা পেতাম। এখন তো দেবব্রত দয়া চলতে হবে মনে হচ্ছে। মৃত্যুর আগের রাতে জমিদারের সাথে আপনার ঝগড়ার শব্দ পেয়েছিলেন অনেকে, সেটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, ঝগড়া হয়েছিল। আমি কলকাতার দেনা মেটানোর জন্য জমি জমার একাংশ বিক্রির অনুমতি চেয়েছিলাম। দাদা সাফ মানা করে দেন। ব্যাস ওটুকুই। ঝগড়া করে আমি রাত 10টা নাগাদ নিজের ঘরে চলে আসি এবং মদের বোতল খুলে বসি। ও 4টে পর্যন্ত আমি এই ঘরেই বেহুশ হয়ে পড়েছিলাম। আমার খাস বেয়ারা ভজ এর সাক্ষী। আপনারা চাইলে ভজকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। তার প্রয়োজন নেই, আপনার কথা আমি নোট করে নিলাম। ধন্যবাদ কমলেন্দুবাবু। কমলেন্দুবাবু আর কথা না বাড়িয়ে আবার তামাকের নলে মুখ দিলেন। অন্তত একটা জিজ্ঞাসাবাদের সমাপ্তি যুক্তিযুক্তভাবে সম্পন্ন হলো। এরপর আমরা রাজবাড়ির অন্য সদস্যদের সঙ্গে আলাপ করতেই যাব, ঠিক তখনই দেবব্রতবাবু আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, দয়া করে ছোট মামার ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ছোট মামা বরাবর এরকমই। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তবে বাড়ির অন্য সদস্যদের নাম এবং তারা কোন ঘরে থাকে যদি বলেন তাহলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন আমি নিয়ে যাচ্ছি। সামনেই ছোট মামির ঘর, অর্থাৎ ওই বড় মামার দ্বিতীয় স্ত্রী, ওনার নামই সুচেতনা দেবী। এরপর দেবব্রতবাবুর সাথে আমি আর ব্যোমকেশ গেলাম রাজবাড়ির অন্দরমহলের একপাশে অবস্থিত বড়বাবুর কনিষ্ঠা স্ত্রী সুচেতনা দেবীর কক্ষে। তবে তার ঘরে কোনো পরপুরুষের প্রবেশ নিষেধ থাকায় ঘরের দরজায় একটি ভারী পর্দা ফেলা হয়েছিল। পর্দার ওপারে বসেছিলেন সুচেতনা দেবী, আর তার ঠিক পাশেই লাল টকটকে চোখে দাঁড়িয়েছিলেন তার ভাই অতুল্য চক্রবর্তী। অতুল বাবুর সাথে পরিচয় করিয়ে দিলেন দেবব্রতবাবু নিজেই। অতুল্যবাবু এই রাজবাড়িতেই কিছুদিন ধরে ডেরা বেঁধেছেন। জমিদারের দ্বিতীয় বিয়ের পর থেকেই তিনি বোনের সম্পত্তি দেখাশোনার অজুহাতে এখানেই থাকেন। অতুল্যবাবু আমাদেরকে দেখেই গলা উঁচিয়ে গর্জে উঠলেন, আপনারা কে হে? হ্যাঁ, কলকাতা থিয়েটারি গোয়েন্দা? রাজবাড়ির শোকের সুযোগ নিয়ে এখানে কৌতূহল মেটাতে এসেছেন? ছোট রানীমা এখন চরম শোকাহত, তাঁর সাথে কোনো কথা বলা যাবে না। ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে ধীর কণ্ঠে বলল, অতুল্যবাবু, আমরা এখানে কৌতূহল মেটাতে আসিনি।
জমিদারের মৃত্যুর সততা বিচার করতেই এসেছি। রানিমার সাথে দু একটি কথা বলা অত্যন্ত প্রয়োজন, যাতে কোনো ভুল ধারণা না তৈরি হয়। পর্দার ওই পাশ থেকে এক ক্ষীণ অথচ স্পষ্ট কণ্ঠ ভেসে এলো এবার। তুমি শান্ত হও দাদা, সত্যান্বেষী মশাইকে প্রশ্ন করতে দাও, আমার তো লুকোনোর কিচ্ছু নেই। সুচেতনা দেবীর অনুমতি পেয়ে ব্যোমকেশ প্রশ্ন করল, ছোট রানিমা, মৃত্যুর আগের রাতে জমিদারবাবু আপনার ঘরে কি গিয়েছিলেন? অথবা তার আচরণে কি বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পর্দার আড়াল থেকে উত্তর এলো, না সত্যান্বেষী মশাই, মৃত্যুর রাতে তিনি আমার ঘরে আসেননি। তিনি সাধারণত রাত 10টার পর তার কাছারি ঘরেই থাকতেন। তবে গত 1 সপ্তাহ ধরে তিনি অত্যন্ত বিচলিত ছিলেন, কার উপর যেন একটা চরম অসন্তুষ্ট ছিলেন। কিন্তু আমাকে খোলসা করে কিছুই বলেননি, কেবল বলতেন রাজবাড়িতে বিষবৃক্ষ রোপণ করা হয়ে গেছে। বিষবৃক্ষ রোপণ? কার উদ্দেশ্যে এই কথা বলেছিলেন কিছু অনুমান করতে পেরেছেন কি? না, মৃত্যুর আগের দিন তিনি আমাকে বলেছিলেন যে আমার 3 বছরের সন্তান খোকনের নিরাপত্তার জন্য তিনি নতুন একটা ব্যবস্থা করছেন, আর আমি কিছুই জানি না। এবার ব্যোমকেশ অতুল্যবাবুর দিকে ঘুরে দাঁড়ালো। অতুল্যবাবু, মৃত্যুর রাতে আপনি রাত 12টা থেকে 2টো পর্যন্ত কোথায় ছিলেন? আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, আমি রাজবাড়ির অতিথি এবং ছোট রানীমার রক্ষক। আমি সে রাতে আমার ঘরেই ছিলাম, আলো নিভিয়ে বই পড়ছিলাম। কারো সন্দেহ হলে আমার ঘরের দরজার পাহারাদার রামকিশোরকে জিজ্ঞাসা করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, বোন আর ভাগ্নের অধিকার রক্ষা করতে আমি শেষ পর্যন্ত লড়ব, কিন্তু কোনো অন্যায়ের পথ আমি নিইনি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। অতুল্যবাবুর চোখে যে আমাদের প্রতি তীব্র বিদ্বেষ রয়েছে তা বুঝতে আর বাকি ছিল না। দুপুরের দিকে ব্যোমকেশ কালকের অসম্পূর্ণ আলোচনাগুলো শেষ করার উদ্দেশ্যে রাজবাড়ির কাছারি ঘরে গিয়ে হাজির হলো। সেখানে দেওয়ান বিনোদ বিহারী সেন ও নায়েব সনাতন চক্রবর্তী উভয়ই উপস্থিত ছিলেন। গতকাল তাদের কথা হঠাৎই থেমে গিয়েছিল। ব্যোমকেশ সোজা গিয়ে নায়েব সনাতন চক্রবর্তীর সামনে বসলো এবার। নায়েব মশাই, কাল আপনি বলছিলেন এস্টেটের দেনা পাওনার হিসেব মিলছিল না। সেই হিসাব তছরূপের পেছনে কার হাত ছিল বলে আপনার মনে হয়? নায়েব মশাই চারপাশে একবার চোখ বুলিয়ে নিচু স্বরে বললেন, এই দেখুন সত্যান্বেষী মশাই, ওই দেওয়ান যে সামনেই বসে আছেন, তবুও বলছি এস্টেটের দেবত্ব সম্পত্তির কিছু মূল্যবান গয়না আর ওই পুরানো দলিল গত 1 মাসে গায়েব হয়েছে। আর কি হ্যাঁ, এই বড় বাবুর মৃত্যুর 3 দিনের আগে ওই হিসাব দেখার জন্য সমস্ত খাতা নিজের ঘরে আনিয়েছিলেন। তিনি হয়তো বুঝেছিলেন এই যে ভেতরের কেউ এই কাজ করছে, কিন্তু ওই অপরাধীর নাম তিনি প্রকাশ করার আগেই। নায়েব মশাই থামতেই পাশে বসে থাকা দেওয়ান বিনোদ বিহারী সেন গম্ভীর গলায় গর্জন করে উঠলেন, সনাতন, মুখ সামলে কথা বলো। হিসেবপত্র আমি আর দেবব্রত দুজন মিলে সামলাই। তুমি কি বলতে চাইছো? আমরা চুরি করেছি? ব্যোমকেশ দেওয়ানজির দিকে ঘুরে শান্ত গলায় বলল, দেওয়ানজি, নায়েব মশাই তো কারোর নাম নেননি। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার কাছে আমার একটা সহজ প্রশ্ন। জমিদারবাবুর মৃত্যুর পর ঘর থেকে যে ফাইলপত্র বা হিসাবের খাতা পাওয়া গেছে, তার মধ্যে দেবোত্তর সম্পত্তির খাতাটা ছিল কি? না, মানে পুলিশ যখন ঘর পরীক্ষা করে তখন টেবিলের উপর কোনো হিসেবের খাতা পাওয়া যায়নি, কেবল কিছু সাধারণ কাগজ ছিল। তার মানে ঘর ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও একটি নতুন উইল এবং দেবোত্তর সম্পত্তির মূল হিসাবের খাতা, এই দুটি গুরুত্বপূর্ণ নথি ঘর থেকে গায়েব হয়ে গেছে। পুলিশ কি এই নথিগুলোর কথা জানতো? ইন্সপেক্টর হালদারকে জানানো হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন জমিদার বাবু হয়তো মৃত্যুর আগেই সেগুলো অন্য কোথাও সরিয়ে রেখেছেন বা পুড়িয়ে ফেলেছেন, তাই পুলিশ এটাকে গুরুত্ব দেয়নি।
ব্যোমকেশ আর কোনো কথা বাড়ালো না। দেওয়ানজি এবং নায়েব মশাইকে ধন্যবাদ জানিয়ে কাছারি ঘর থেকে বেরিয়ে এলো। যখন আমরা অতিথি কামরার দিকে ফিরছিলাম তখন দেবব্রতবাবু আমাদের কাছে এগিয়ে এলেন। ব্যোমকেশ তাকে বলল, দেবব্রতবাবু, রাজবাড়ির পুলিশ অফিসার ইন্সপেক্টর হালদার মশাইয়ের সাথে আমার একবার বিশদে কথা বলা দরকার। তাকে কি একবার খবর দেওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই ব্যোমকেশ বাবু, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। দেবব্রতবাবু তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিলেন। ঘণ্টাখানেকের মধ্যে ইন্সপেক্টর হালদার রাজবাড়িতে এসে হাজির হলেন। খাকি পোশাক, দাপুটে চেহারা, কিন্তু চোখে মুখে এক ধরনের অলস ভাব। ইন্সপেক্টর হালদার চেয়ারে বসতে বসতে বললেন, কি ব্যাপার সত্যান্বেষী মশাই? শুনলাম আপনি নাকি এই কেস নিয়ে বেশ নাড়াচাড়া করছেন। কেস তো বন্ধ। ডক্টর চক্রবর্তী স্পষ্ট বলেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক, আর বন্ধ ঘরের ভেতরে কেউ ঢুকে খুন করে আবার ভেতর থেকে ছিটকিনি আটকে বেরিয়ে যাবে। এটা কি কোনো অলৌকিক গল্প নাকি? হালদার মশাই, আমি আপনার তদন্তকে ছোট করছি না, তবে আপনি কি ময়না তদন্তের বিষ পরীক্ষার জন্য কোনো নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়েছেন? হালদার মশাই চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, কেন পাঠাবো? শরীরে কোনো ক্ষতের দাগ নেই, মুখে গ্যাঁজলা নেই, চোখ মুখ নীল হয়নি, বিষ প্রয়োগের প্রাথমিক কোনো লক্ষণই নেই। আর তাছাড়া ঘরের দরজা জানলা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। তাই অযথা সরকারি খরচে ল্যাবে পাঠানোর কোনো যুক্তি আমি দেখিনি। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ধন্যবাদ হালদার মশাই, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। ইন্সপেক্টর হালদার একটু অহংকারের সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যা নেমে আসার পর আমি আর ব্যোমকেশ আমাদের ঘরের বারান্দায় গিয়ে বসলাম। রাজবাড়ির অন্দরে একে একে প্রদীপ জ্বলে উঠেছিল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, পরিস্থিতি তো অত্যন্ত জটিল হে। ছোট ভাই কমলেন্দুর দেনা, ছোট রানীমার ভাইয়ের উগ্র আচরণ, দেওয়ান ও নায়েবের হিসাব তছরূপের ঝামেলা, আর পুলিশের এই চরম উদাসীনতা, সবাই যেন কোনো না কোনোভাবে এই মৃত্যুর সাথে যুক্ত হতে পারে, আবার কেউ নাও হতে পারে। সবচেয়ে বড় কথা, সবাই আমাদের উপস্থিতিতে বড্ড অস্বস্তি বোধ করছে। ব্যোমকেশ সিগারেটে আগুন জ্বালিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ঠিক ধরেছ অজিত, রাজবাড়ির প্রতিটি মানুষ কোনো না কোনো তথ্য গোপন করছে। এমনকি যারা নিষ্পাপ তারাও ভয়ের কারণে মুখ খুলছে না। কিন্তু মনে রেখো, অপরাধী যত চতুরই হোক না কেন, নিখুঁত অপরাধ বলে কিচ্ছু হয় না। কাল সকালে আমরা মূল ঘটনাস্থল অর্থাৎ জমিদার বাবুর সেই বন্ধ শোবার ঘরটা তন্ন তন্ন করে পরীক্ষা করব। ঘরের 4টে দেওয়ালই এখন আমাদের শেষ আশা। পরদিন সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাজবাড়ির থমথমে ভাবটা যেন আরও বেড়ে গেল। গতকাল ইন্সপেক্টর হালদার এবং রাজবাড়ির প্রধান প্রধান শরিকদের জিজ্ঞাসাবাদের পর পুরো পরিবারের নজর এখন আমাদের দিকে। আমরা প্রাতরাশ সেরে যখন দোতলার দীর্ঘ বারান্দা দিয়ে জমিদারের শোয়ার ঘরের দিকে এগোচ্ছি, তখন লক্ষ্য করলাম চাকর বাকর থেকে শুরু করে পরিবারের বয়স্ক সদস্যরা অবধি দূর থেকে অসন্তোষের দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছেন। ব্যোমকেশ অবশ্য এই সমস্ত দিকে কান দেওয়ার লোক নয়। সে শান্ত ধীর পায়ে হেঁটে জমিদারের বন্ধ ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার ভারী কাঠের ওপর ভেঙে ফেলা ছিটকিনি আর কবজার চিহ্নগুলো তখনও বেশ স্পষ্ট। পাশে দাঁড়িয়েছিলেন দেবব্রতবাবু এবং পুরনো খাস চাকর রামদিন। ব্যোমকেশ দেবব্রতবাবুকে বলল, গতকাল সবার সঙ্গে কথা বলে কতগুলো প্রাথমিক অসঙ্গতি নজরে এসেছে। তবে আজ আমরা রাজবাড়ির অন্দরের সেই সব মানুষদের সঙ্গে কথা বলবো যাদের উপস্থিতি সাধারণত আড়ালে থেকে যায়, অথচ বাড়ির প্রতিটা ঘরের খবর তাদের নখদর্পণে থাকে। আগে ঠিক বুঝলাম না,
মানে আপনি কাদের কথা বলছেন ব্যোমকেশবাবু? রান্নাঘরের প্রধান বামুন ঠাকুর, দোপা আর রাজবাড়ির অভিজ্ঞ ধাত্রী বা পরিচারিকাদের কথা। একটি প্রকাণ্ড পরিবারে কেবল ক্ষমতার শীর্ষের মানুষেরাই অপরাধ ঘটায় না, মাঝে মধ্যে তারা অজান্তেই অনুচরদের কোনো বিশেষ সুযোগ করে দেয়। আমরা প্রথমে ডাকলাম রাজবাড়ির প্রধান রন্ধনশিল্পী গঙ্গাধর বামুনকে। 70 ছুঁই ছুঁই বয়স, কপালে চন্দনের তিলক। সে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালো। ব্যোমকেশ তাকে বসতে বলে খুব কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, গঙ্গাধর, তুমি কত বছর ধরে এই রাজবাড়ির হেঁসের সামলাচ্ছ? হুজুর, আগে হুজুর, আজ প্রায় 20 বছর। বড়বাবুর বাবা যখন কর্তামশাই ছিলেন তখন থেকে আমি এই বাড়িতে রয়েছি। আজ পর্যন্ত কোনোদিন আমার হাতের খাবারে কেউ খুঁত ধরতে পারেনি। তোমার রান্নার ওপর কারো কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যুর রাতে অর্থাৎ গত মঙ্গলবার বড়বাবুর রাতের খাবারে বিশেষ কী দেওয়া হয়েছিল এবং সেই খাবার কার হাত দিয়ে ওপরে পাঠানো হয়? সেদিন বড়বাবুর জন্য হালকা শুক্তো, সামান্য মুগের ডাল আর 2টো পাতলা রুটি হয়েছিল। বড়বাবু ইদানিং প্রেশারের কারণে রাতে ভারী খাবার খেতেন না। সব খাবার রামদিনের হাতেই দেওয়া হয়েছিল। তবে কি? দেখো, কোনো কিছু কিন্তু গোপন করবে না গঙ্গাধর। খাবার যখন ট্রেতে সাজানো হচ্ছিল তখন ছোট রানীমার ভাই অতুল্য বাবু রান্নাঘরে এসেছিলেন। তিনি নাকি বড়বাবুর জন্য শহর থেকে বিশেষ এক ধরনের ভেষজ মশলা, যেটা দেখতে অনেকটা পানের জর্দার মতন কিছু একটা এনেছিলেন। সেটা নাকি বড়বাবুর রুচির জন্য খাবারের এক চিমটে দিতে বলেছিলেন। তবে আমি নিজের হাতে দিইনি, উনি নিজেই থালায় ছিটিয়ে দিয়েছিলেন। ব্যোমকেশ চোখ দুটো সামান্য সরু করলো। অতুল্যবাবু নিজে খাবারে কিছু মেশালেন আর তুমি তাকে বাধা দিলে না? হুজুর, উনি ছোট রানীমার নিজের ভাই, তাছাড়া উনি বললেন এটা কবিরাজির জিনিস, বড়বাবুর হজমের জন্য সুবিধার। তাই আমি ভাবলাম ভালোই তো। গঙ্গাধরের উত্তরটি ছিল সরল, কিন্তু তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এই সম্পূর্ণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। গঙ্গাধরকে বিদায় দিয়ে ব্যোমকেশ এবার ডাকল প্রবীণ ঝি যোগমায়াকে। যোগমায়া ছোট রানীমা সুচেতনা দেবীর দেখভাল করেন এবং শিশু খোকনের দেখাশোনার দায়িত্বে রয়েছেন। যোগমায়া দেবী ঘরে ঢুকে বেশ উদ্ধতভাবেই দাঁড়ালেন। বোঝাই যাচ্ছিল যে কলকাতার দুজন মানুষকে তিনি বিন্দুমাত্র পছন্দ করতে পারছেন না। আমাকে কেন ডেকেছেন? জমিদার বাবুর মৃত্যুর ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা আছে। ব্যোমকেশ কথাটা বলতেই যোগমায়া বললেন, আমি রানিমার খাস পরিচারিকা। সংসারের বাইরে কোন কর্তার কি হলো তা দেখার আমার কোনো সময় নেই। যোগমায়া দেবী রাগ করবেন না, আপনার কোনো দোষ খোঁজা আমাদের উদ্দেশ্য না। শুধু বলুন, মৃত্যুর আগের দিন বিকেলে আপনি কি রাজবাড়ির পুরনো মহলে বা বড় রানিমার খালি ঘরের দিকে কাউকে যেতে দেখেছিলেন? যোগমায়া দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, দেখেছি। বড় রানিমা মারা যাওয়ার পর থেকে ওই ঘরটা বন্ধই থাকে, কিন্তু মঙ্গলবার বিকেলে আমি দেওয়ান বিনোদ বিহারী সেনকে ওই ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। ওনার হাতে একটা কালো কাপড়ের থলে জাতীয় কিছু ছিল। আমি জিজ্ঞাসা করায় উনি রেগে গিয়ে বললেন কাছারির কাজে এসেছেন। বড় রানিমার বন্ধ ঘরের আশেপাশে দেওয়ানজি কেন যাবেন? আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে প্রশ্নটা না করে থাকতে পারলাম না। ব্যোমকেশ আমার দিকে হাত তুলে থামতে ইঙ্গিত করল। তারপর যোগমায়া দেবীকে উদ্দেশ্য করে বলল, মৃত্যুর পর যখন সারা রাজবাড়িতে কান্নাকাটি আর শোরগোল পড়ে গেল, তখন ছোট রানীমা এবং তার ভাই অতুল্যবাবুর মধ্যে কি কোনো কথা কাটাকাটি হয়েছিল? ঝগড়া ঠিক নয়, তবে আমি শুনেছিলাম অতুল্যবাবু রানিমাকে বলছিলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন উইলটার খোঁজ করো, না হলে সব সম্পত্তি দেবব্রতর হাতে চলে যাবে। রানিমা কিন্তু ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন। আর কোনো কিছু কি শুনেছিলেন? না, আর কিছু আমি জানি না। আমার মনে হয় আমার যা জানা ছিল বলে দিয়েছি, এবার আমি আসছি। যোগমায়া দেবী কথা শেষ করে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন।
কিন্তু যোগমায়া। ব্যোমকেশ কথাখানা শেষ করতে পারল না, তার আগেই দেখলাম সেখান থেকে চলে গেলেন যোগমায়া। অর্থাৎ তার দেখলাম একটু বেশি পালাই পালাই ভাব। যাই হোক, মোটামুটি সবার সঙ্গেই অল্প বিস্তর জিজ্ঞাসাবাদের পর আমরা নিজেদের ঘরে ফিরলাম। ব্যোমকেশ ঘরে পায়চারি করতে করতে বলল, অজিত, সূত্রগুলো একটু গুছিয়ে নাও তো। প্রথমত, অতুল্যবাবু রাতে জমিদারের খাবারে একটি অজানা ভেষজ বস্তু মিশিয়েছিলেন। দ্বিতীয়ত, দেওয়ান বিনোদ বিহারী সেন মৃত্যুর ঠিক আগে বড় রানিমার বন্ধ ঘরে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তৃতীয়ত, উইলের নিখোঁজ হওয়া নিয়ে অতুল্যবাবুর চরম ব্যাকুলতা। কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর পর ময়না তদন্তের তথ্যে কোনো বিষের উপস্থিতি মিলল না কেন? এমন সময় ঘরের বাইরে পদশব্দ পাওয়া গেল। দরজায় এসে দাঁড়ালেন জমিদার পরিবারের আর একজন ব্যক্তি। তার সঙ্গে যদি ওই দিন মধ্যে আমাদের কোনো আলাপ হয়নি, তিনি ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমি জমিদার পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়, নাম নবকিশোর। আমি রাজবাড়ির এক কোণে স্ত্রীকে নিয়ে থাকি এবং রাজবাড়ির দেবত্ব ট্রাস্ট থেকে সামান্য ভাতা পাই মাত্র। সম্পর্কের আত্মীয় বলতে কার আত্মীয়? ব্যোমকেশ বেশ অবাক হয়ে প্রশ্ন করতেই নবকিশোরবাবু বললেন, আগে জমিদারবাবুর প্রথম স্ত্রী, মামাতো বোনের ছেলে। আচ্ছা আচ্ছা, বেশ বলুন। কিছু বলতে নিশ্চয় এসেছেন। ব্যোমকেশের ভাবভঙ্গি দেখেই বুঝতে পারলাম ও এত বড় দূরসম্পর্কের ব্যাপারটা বোধহয় প্রথমটায় হজম করতে পারছিল না। আমিও নিজের হাসি থামিয়ে চুপ করে রইলাম। নবকিশোরবাবু বললেন, সত্যান্বেষী মশাই, আপনারা যা খুঁজছেন তা কিন্তু এদের সাথে কথা বলে পাবেন না, কারণ সবাই নিজেদের বাঁচাতে অল্প বিস্তর মিথ্যে কথা বলছে। আগে আপনি বসুন নবকিশোরবাবু, তারপর বলুন আপনি কি বলতে চান। বিজয়েন্দু নারায়ণ বাবু অত্যন্ত চতুর লোক ছিলেন। তিনি জানতেন যে তার মৃত্যুর পর বাড়িতে সম্পত্তি নিয়ে মারামারি হবে, তাই তিনি নিজের আসল উইল এবং সম্পত্তির হিসাব কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছেন। আর সেই গোপন জায়গার কথা জানতেন কেবলমাত্র একজন, আমাদের প্রবীণ নায়েব সনাতন চক্রবর্তী। সনাতনবাবু কিন্তু পুলিশের কাছে বা আপনাদের কাছে আসল সত্যটা বলছেন না। নায়েব মশাই, কিন্তু উনি তো দেবব্রতবাবুর পক্ষে কথা বলছিলেন। বাইরের রূপ দেখে ভুলবেন না ব্যোমকেশবাবু। নায়েব মশাই নিজের ছেলেও কলকাতার বড় দেনায় ডুবে আছে। উনি সুযোগ বুঝে জমিদারের কিছু লুকানো সম্পত্তি বা উইল সরিয়ে ফেলে থাকতে পারেন, যাতে পরে কমলেন্দু বাবু বা অতুল্য বাবু ব্ল্যাকমেল করতে পারেন। এই রাজবাড়ির প্রতিটি কোণায় কোণায় ষড়যন্ত্র লুকিয়ে আছে। তার মানে আপনি বলতে চাইছেন সবাই যা বলছে তার মধ্যে সবটা সত্যি নয়? একদম তাই ব্যোমকেশবাবু। আচ্ছা, আমি আসছি। আমি চাই না কেউ আমাকে দেখুক আমি আপনার ঘরে এসেছি, নইলে আমার বিপদের শেষ থাকবে না। নবকিশোরবাবু নিজের বক্তব্য পেশ করে বিন্দুমাত্র অপেক্ষা না করে সাবধানে ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন কেউ তাকে দেখতে না পায়। দুপুর গড়িয়ে গিয়েছে। রাজবাড়ির প্রকাণ্ড উঠোনে রোদ উঠে এসেছে। ব্যোমকেশ দীর্ঘক্ষণ জানলার বাইরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সে তার চিরপরিচিত কায়দায় দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে একটা সিগারেট ধরালো। তারপর তাতে শুকটান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, পরিস্থিতি কিন্তু আরও বেশি ধোঁয়াশা হয়ে যাচ্ছে হে। প্রত্যেকেই একে অপরের দিকে আঙুল তুলছে। রান্নাঘরের বামুন, ঝি, নায়েব, দেওয়ান, ছোট রানিমার ভাই, এমনকি জমিদারের মদ্যপ ভাই কমলেন্দু, কারোরই কথার মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা নেই। আবার কারুর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণটাও কিন্তু মেলেনি। ঠিক তাই অজিত, যখন সবাই মিথ্যা কথা বলে বা সত্যের কেবল একটা অংশ প্রকাশ করে, তখন মানুষের মুখের কথার ওপর
ভরসা করা বন্ধ করতে হয়। মানবসৃষ্ট প্রতিটি ষড়যন্ত্রের একটা বস্তুগত ভুল থেকে যায়। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু পরিস্থিতি বা জড়বস্তু মিথ্যে বলে না। আমরা সবার কথা শুনেছি, সবার ক্ষোভ আর সন্দেহ প্রত্যক্ষ করেছি। এবার আমাদের পদক্ষেপ হবে বস্তুগত প্রমাণের দিকে। কাল সকালে আমরা সরাসরি জমিদারের সেই বন্ধ শোবার ঘরটিতে ঢুকব এবং সেখানকার প্রতিটি উপাদান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। কারণ আসল রহস্যের চাবি কিন্তু মানুষ নয়, ওই বন্ধ ঘরের ভেতর লুকোনো কোনো একটি সামান্য অসঙ্গতির মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, তুমি তো আগেই চেয়েছিলে ওই জমিদার বাবুর ঘরটা দেখার জন্য, কিন্তু তারপর তো তুমি আর গেলেই না। হ্যাঁ, আমি যাইনি, কারণ এইবারের মানুষগুলোর সাথে আগে জিজ্ঞাসাবাদ করাটা জরুরি ছিল। বাইরে তখন বাতাস আর কাছারি ঘরের ঘণ্টার ধ্বনি জানান দিচ্ছিল যে রত্নপুর রাজবাড়ির এই ঘন কালো রহস্যের জালে এবার সত্য অনুসন্ধানের আসল পর্ব শুরু হতে চলেছে। ব্যোমকেশ আমাকে নিয়ে প্রস্তুত হলো জমিদারের মূল শোয়ার ঘরটায় এবং সংলগ্ন কাছারি ঘরটায় অনুসন্ধানের জন্য। দেবব্রতবাবু আগেই নায়েব সনাতন চক্রবর্তীকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যাতে ঘরটি খোলার সময় রাজবাড়ির কেউ কোনো বিঘ্ন না ঘটায়। আমরা যখন সেই প্রকাণ্ড কাঠের সিঁড়ি বেয়ে দোতলার পশ্চিম দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম বারান্দার কোণে দাঁড়িয়ে অতুল্যবাবু এবং দেওয়ান বিনোদবিহারী সেন একে অপরের মধ্যে ফিসফিস করে কী যেন আলোচনা করছেন। আমাদেরকে দেখতে পেয়ে তারা হঠাৎ থেমে গেলেন। অতুল্যবাবুর মুখে এক ধরনের বাঁকা হাসি ফুটে উঠল, যেন তিনি মনে মনে বলছেন, এদের কতটা কৌতূহল দেখা যাক। জমিদারের শোয়ার ঘরের দরজায় এখনও সেই ভাঙা ছিটকিনিটা লেগে রয়েছে। ব্যোমকেশ ধীর পায়ে প্রবেশ করল ভেতরে। আমি তার ঠিক পেছনেই রয়েছি। দেবব্রতবাবু ও খাস চাকর রামদিন দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে ঢোকা মাত্রই এক অদ্ভুত প্রাচীন ও থমথমে অনুভূতির সৃষ্টি হলো। বিশাল আয়তনের ঘর, ঘরের মাঝখানে প্রকাণ্ড কাঠের তৈরি পালঙ্ক, যার চারপাশে ভারী সিল্কের মশারি গুটিয়ে রাখা। পালঙ্কের পাশে একটি ছোট টিপয়, তাতে এক পিতলের বাতিদান, একটি পানের বাটা আর মেহগনির তৈরি নস্যির কৌটো। ঘরের ডান দিকে বিশাল এক স্টাডি টেবিল, পেছনে বইয়ের তাক আর কোণে একটি ভারী লোহার সিন্দুক রাখা। ব্যোমকেশ প্রথমটায় ঘরের জানলাগুলোর দিকে গেল, তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝলে অজিত, ঘরের প্রতিটা জানলাই শক্ত কাঠের তৈরি এবং ভেতরের দিক থেকে মোটা লোহার ভারী খিল দেওয়া। কথাগুলো বলতে বলতেই সে জানলার ফ্রেমগুলো আঙুল দিয়ে নেড়ে চেড়ে পরীক্ষা করে দেখল। তারপর জানলার শিকগুলোতে হাত দিয়ে দেখল কোনো শিক ঢিলে আছে কিনা বা কেটে আবার জোড়া হয়েছে কিনা। কিন্তু না, শিকগুলো শত বছরের প্রাচীন এবং এতটুকুও নড়বড়ে নয়। তার মানে তো এটা নিশ্চিত যে বাইরে থেকে অতি সহজে ভেতরে ঢোকা সম্ভব নয়, যদি ভেতর থেকে দরজা জানলা সব বন্ধ থাকে। হ্যাঁ অজিত, বাইরে থেকে কোনো মানুষের পক্ষে এই ঘরে ঢোকা বা ঘর থেকে বেরোনো সম্পূর্ণ অসম্ভব। জানলাগুলো ভেতর থেকেই বন্ধ ছিল। এরপর ব্যোমকেশ এগোলো পালঙ্কের দিকে। তোষক উল্টে চাদরের ভাঁজ খুলে বালিশের চারপাশ তন্ন তন্ন করে দেখল সে। এমনকি খাটের চারটে কাঠের পায়াও নুইয়ে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল, কিন্তু কোনো কিছুই মিলল না। টি পয়ের ওপর রাখা পান মশলার কৌটোটা হাতে নিয়ে সে ঢাকনা খুলল ওটার। পান মশলার সুবাসটা শুঁকে দেখে সেটি আবার আগের জায়গায় রেখে দিল। পাশে থাকা পানের বাটা পরীক্ষা করল, তাতে কিছু শুকনো সুপারি ও পানের ডাঁটা ছাড়া আর কিচ্ছু নেই। আমি ব্যোমকেশের এই নীরব ও তীক্ষ্ণ রূপ দেখে অভ্যস্ত। এরপর ঘরের টেবিলের দিকে এগোলো সে, সঙ্গে আমিও এগোলাম। সেখানে একটা ঝর্ণা কলম খোলা অবস্থায় পড়ে রয়েছে, আর তার ঠিক পাশেই একটা খালি কাগজের প্যাড। টেবিলের নিচে কাঠের দেরাজগুলো টেনে দেখল ব্যোমকেশ। বুঝলে অজিত, সবকটি দেরাজ ফাঁকা,
নতুন উইল বা দেবোত্তর সম্পত্তির যে হিসাবের খাতার কথা বলা হচ্ছিল তার কোনো অস্তিত্বই এখানে নেই। বুঝতে পারছি না কোথা থেকে সন্দেহটা শুরু করব। ব্যোমকেশ চিন্তিত মুখে কথাগুলো বলেই ঘরের দেওয়ালগুলোতে হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করলো। পুরনো পলেস্তরা কোথাও কাঠের দেওয়াল তৈরি করা, সে প্রত্যেকটা কাঠের তক্তায় টোকা দিয়ে দিয়ে ফাঁপা শব্দের সন্ধান করতে লাগলো যে যদি কোনো গুপ্ত দরজা বা আড়ালে লুকোনো পথ থাকে। কি ব্যোমকেশ, কিছু কি বুঝতে পারছো? আমার প্রশ্ন শুনে গম্ভীর মুখে ব্যোমকেশ বলল, না, সমস্ত দেওয়ালই তো দেখছি শক্ত ইঁটের তৈরি। ফাঁপা শব্দের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। দাঁড়াও, মেঝের এই কার্পেটগুলো সরিয়ে দেখা যাক। সব শেষে সে ঘরের মেঝের প্রত্যেকটা কার্পেট সরালো, মেঝের মার্বেল পাথরগুলোর জোর পরীক্ষা করতে লাগলো। প্রায় 2 ঘন্টা ধরে ঘরটার ইঞ্চি ইঞ্চি জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলেও এমন একটি এলিমেন্টও পাওয়া গেল না যা প্রমাণ করতে পারে যে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটেছে বলে। কোনো বিষের শিশি নেই, কোনো ভাঙা কাঁচের টুকরো নেই, কোনো অস্বাভাবিক রক্তের ফোঁটা নেই, এমনকি মেঝের ওপর কোনো বহিরাগতের জুতোর ছাপ পর্যন্ত নেই। ঘরটি যেন এক নিরঙ্কুশ ও নিরেট সততার প্রতীকের মতো দাঁড়িয়ে রয়েছে অজিত। খুনি যেই হোক না কেন অত্যন্ত চতুর প্রকৃতির। কথাটা শেষ করেই ব্যোমকেশ ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। সে পকেট থেকে সিগারেট বার করে দিয়াশলাই জ্বালল। সিগারেটে একটা দীর্ঘ টান দিয়ে সে ধোঁয়া ছাড়ল। তারপর আমি ওর মুখের দিকে তাকালাম, দেখলাম কপালে ভাঁজ পড়েছে, কিন্তু চোখের দৃষ্টিতে এক চরম নীরব হতাশা ফুটে উঠেছে যেন। এই সত্যান্বেষীকে আমি এতদিন চিনি, তবে তাকে এমনভাবে ভেঙে পড়তে বা দিশেহারা হতে আমি খুব কমই দেখেছি। তাহলে কিছুই পেলে না? না অজিত, কিছুই না। সাধারণ কোনো অপরাধের ক্ষেত্রে অন্তত একটি অসঙ্গতি ফেলে রেখে যায় অপরাধী, কিন্তু এই ঘরটি সম্পূর্ণ নির্দোষ। পুলিশ যা দাবি করেছিল, ইন্সপেক্টর হালদার যা বলেছিলেন, আপাত দৃষ্টিতে সেটাই সত্যি বলে মনে হচ্ছে। এখানে কোনো দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি বা বিষ প্রয়োগের আলামত মেলেনি। যখন আমরা হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দরজার মুখে দেবব্রতবাবু ছাড়াও এসে উপস্থিত হয়েছেন ছোট ভাই কমলেন্দু এবং ছোট রানিমার ভাই অতুল্যবাবু। আমাদেরকে খালি হাতে আর বিমর্ষ মুখে সেখান থেকে বেরোতে দেখে কমলেন্দু নারায়ণ হাততালি দিয়ে খিক খিক করে হেসে উঠলেন। কি সত্যান্বেষী মশাই, বন্ধ ঘরের ভেতরে কি পেলেন? কোনো ভূতের সন্ধান পেলেন, নাকি রক্তচক্ষু কোনো আততায়ী চিহ্ন? আমি তো আগেই বলেছিলাম দাদা স্বাভাবিকভাবেই মারা গেছেন। দেবব্রত খামোখা আপনাদের কলকাতা থেকে ডেকে এনে ঘরের শোভা বাড়ালো আর রাজবাড়ির সুনাম নষ্ট করলো, আর নিজেদের লোকগুলোর মধ্যে একটা সন্দেহ জন্ম হলো। এছাড়া আর কি হলো বলুন তো? কলকাতার গোয়েন্দাদের খুব নাম শুনেছিলাম, কিন্তু দেখছি আমাদের গ্রামের কুবিরাজ মশাইও এদের থেকে ভালো রোগ ধরতে পারেন। মিছামিছি রাজবাড়ির ঝি চাকরদের জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করা হলো। এবার তো আমাদের কলকাতা ফেরার ট্রেনের টিকিট কাটা উচিত, তাই না? দেবব্রতবাবু অত্যন্ত লজ্জিত ও সংকুচিত মুখে দাঁড়িয়ে রইলেন। তিনি কিছু বলতে পারলেন না। ব্যোমকেশ কিন্তু অতুল্যবাবু বা কমলেন্দু নারায়ণের উপহাসে বিন্দুমাত্র রেগে গেল না। সে শান্ত চোখে তাদের দিকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, আপনারা ঠিকই বলেছেন। চোখে দেখা প্রমাণের অভাব থাকলে কেবল ধারণার ওপর ভিত্তি করে কাউকে অভিযুক্ত করা যায় না। আমরা ধীরে ধীরে অতিথি কামরার দিকে ফিরে এলাম। আমাদেরকে চুপচাপ থাকতে দেখে দেবব্রতবাবু বললেন, দয়া করে ওনাদের কথায় কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু। আমার কিন্তু আপনার উপর অগাধ বিশ্বাস রয়েছে। যদি সত্যিই কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে আমি তখন নিশ্চিত ধরে নেব যে আমার বড় মামা স্বাভাবিকভাবেই মারা গেছেন।
তবে এর জন্য আপনি নিজেকে ব্যর্থ ভাববেন না দয়া করে। এসব আপনি কি বলছেন দেবব্রতবাবু? আমি এই তদন্তে নিজের 100 ভাগ দিচ্ছি। আর তাছাড়া কে কি বললো সেসব আমি কখনো কান দিইনি। আপনি নিশ্চিন্তে থাকুন। জমিদার বাবুর ঘরের ভেতরে কোনো প্রমাণ পাওয়া যায়নি মানে এটা নয় যে মৃত্যুটা স্বাভাবিক। আর সত্যিই মৃত্যু স্বাভাবিক হলে আমি নিজেই আপনাকে জানাবো। ব্যোমকেশের এই কথাটা শোনার পর দেবব্রতবাবু নিজেও একটু আশ্বস্ত হলেন। রাজবাড়ির পরিবেশটা এখন আরও বেশি ভারাক্রান্ত হয়ে উঠেছে। সবাই যেন বুঝে গিয়েছে যে কলকাতা থেকে আসা সত্যান্বেষী ব্যর্থ হয়েছে এবং শীঘ্রই তারা পাত্তারি গোটাবে এখান থেকে। বিকেলে আমাদের কক্ষে এসে বসতেই আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, তবে কি সত্যি এটা স্বাভাবিক মৃত্যু? মানে আমরা কি মিছিমিছি একটা ভুল কেসের পেছনে এত সময় নষ্ট করছি? ইন্সপেক্টর হালদারি কি তবে সঠিক ছিলেন? ব্যোমকেশ জানলার বাইরে দৃষ্টি মেলে দিল। রত্নপুর রাজবাড়ির প্রকাণ্ড সিংহদুয়ারের ওপরে তখন বিকেলের সূর্য ঢলে পড়েছে। সেবার ধীরে ধীরে বলল, অজিত, বাতাস যখন সম্পূর্ণ স্তব্ধ থাকে তখন বুঝতে হবে ঝড়ের আগমনী বার্তা নিকটে। ঘর স্বাভাবিক, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। আমার মন বলছে অপরাধী কোনো নতুন প্রযুক্তি বা অলৌকিক কিছু ব্যবহার করেনি। সে এমন কিছু ব্যবহার করেছে যা চোখের সামনেই আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে হতাশার মেঘ কেটে আবার সেই পরিচিত তীক্ষ্ণ দ্যুতি ফিরে এসেছে। আমরা হার মানছি না অজিত। চোখ যা দেখছে না, মনকে এখন তা খুঁজে বার করতে হবে। আজ রাতে আমরা রাজবাড়ির পরিবেশের এই আপাত শান্ত রূপটার ওপর নজর রাখব। বাইরে তখন অন্ধকারের হাত ধরে নেমে আসছে এক অজানা নিস্তব্ধতা, যা রত্নপুর রাজবাড়ির এই ঘন রহস্যকে আরও বেশি ঘনীভূত করে তুলল। রাজবাড়িতে আমাদের এসে থাকা প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেল। ব্যোমকেশ সাধারণত কোনো কেসে ইনভেস্টিগেট করতে গিয়ে এত দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকে না। 2 থেকে 3 দিনের মধ্যেই সত্যের জট ছাড়িয়ে সে রহস্যের সমাধান করে ফেলে। কিন্তু রত্নপুর রাজবাড়ির এই ঘনঘটা যেন কাটতেই চাইছিল না। পরের দিনের সকালে অতিথি কামরার বারান্দায় বসে ব্যোমকেশ যখন সিগারেট টানছিল, তখন তার চেহারায় এক অদ্ভুত নির্ভাবনা ফুটে উঠেছে। সে আমাকে ডেকে হঠাৎই বেশ চড়া গলায় বলল, অজিত, বাক্স প্যাটরা গুটিয়ে নাও। আজ বিকেলের খেয়াতেই আমরা কলকাতা ফিরব। বেকার এখানে বসে রাজবাড়ির আতিথেয়তা নষ্ট করার কোনো মানেই হয় না। ব্যোমকেশের এই আকস্মিক ঘোষণায় দেবব্রতবাবু ছুটে এলেন। এ আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? শেষে আপনিও হাত গুটিয়ে নিচ্ছেন? তবে কি মামার হত্যার বিচার অধরাই থেকে যাবে? বারান্দার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অতুল্যবাবু ও ছোট ছেলে কমলেন্দু নারায়ণের মুখে তখন এক বিজয়ের হাসি। কমলেন্দু নারায়ণ টিপ্পনি কেটে বলে উঠলেন, আমি তো প্রথম দিনই বলেছিলাম মিছিমিছি এখানে সময় নষ্ট করা হচ্ছে। কলকাতার নামজাদা সত্যান্বেষী শেষে হার মেনে ফিরে যাচ্ছেন দেখেই ভালোই লাগছে। আপনারা ঠিকই বলেছিলেন কমলেন্দুবাবু। চোখে দেখা প্রমাণের বাইরে গিয়ে কেবল কল্পনার ওপর ভর করে কাউকে দোষী সাব্যস্ত করা আমার পক্ষে সম্ভব নয়। ইন্সপেক্টর হালদার মশাইয়ের সিদ্ধান্তই সঠিক। এটি হৃদরোগেই মৃত্যু। এ আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটা মিথ্যে? কিন্তু আমার মন যে কিছুতেই মানছে না। দেবব্রতবাবুর কথাটা শোনা মাত্রই ব্যোমকেশ ওর ঘাড়ে হাত রাখল। তারপর হালকা হাসি নিয়ে বলল, আপনি আমার উপর ভরসা রাখুন দেবব্রতবাবু। বাকি কথা আমি আপনাকে পরে জানাবো। এর বেশি আর ব্যোমকেশ কোনো কথা বলল না। বিকেলের দিকে আমরা সত্যি সত্যি আমাদের ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। মনের মধ্যে কৌতূহল নিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, আমরা কি সত্যি সত্যি যাচ্ছি ফিরে নাকি মানে? ব্যোমকেশ আমার কোনো কথারই কোনো উত্তর দিল না, শুধু হাসল। আমি ওর এই হাসির মধ্যে একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছিলাম। এদিকে রাজবাড়ির সবাই ভাবছিল
যে সত্যান্বেষী পরাজিত হয়ে ফিরে যাচ্ছে। এমনকি নায়েব সনাতন চক্রবর্তীও আমাদেরকে বিদায় জানাতে এসে এক দীর্ঘশ্বাস ফেললেন। তবে আসল খেলাটা শুরু হলো রাত্রি নামার পর। আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে খেয়া নৌকো পার হওয়ার নাম করে গাঁয়ের শেষ মাথায় থাকা পুরনো শিব মন্দিরের পাশে এক পান্থ নিবাসে গিয়ে আস্তানা নিলাম। রাজবাড়ির কেউ জানল না যে আমরা রতনপুর ছেড়ে যাইনি। রাত তখন প্রায় 12টা। পান্থ নিবাসের ছোট্ট ঘরটিতে কেরোসিনের আলো জ্বলছে। বাইরে ময়ূরাক্ষীর হাওয়ায় ঝাউ গাছগুলোর একটানা শব্দ। ব্যোমকেশ, রাজবাড়ি থেকে এভাবে পাত্তারি কোটাবার নাটকটা কি খুব দরকার ছিল? সবাই তো ভাবছে তুমি কেসটা ছেড়ে দিলে। সেটাই তো আমি চাই অজিত। শিকারকে জালে তুলতে গেলে শিকারীকে মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যেতে হয়। আমরা চলে গেছি ভেবে আসল অপরাধী এখন নিশ্চিন্ত মনে তার চূড়ান্ত পদক্ষেপটা নেবে বা নিশ্চিন্তে নিজের অপরাধ ঢাকার প্রমাণগুলো সামলাবে। কিন্তু আমার মূল চিন্তা অন্য জায়গায়। ঘর বন্ধ ছিল, বিষ নেই, আঘাত নেই, তবে খুনটা হলো কিভাবে? আমি বিছানায় শুয়ে পড়ে ভাবছিলাম। হঠাৎই কলকাতায় আমাদের বৈঠকখানায় কাটানো সেই প্রথম বিকেলের কথাটা মনে পড়ে গেল আমার। আমি এবার সোজা হয়ে বসে বললাম, ব্যোমকেশ, তোমার কি মনে আছে কলকাতায় যেদিন আমরা প্রথম কথা বলেছিলাম তখন তুমি একটা কথা বলেছিলে, ওই যে বাহ্যিক কোনো বিষ বা অস্ত্র না ব্যবহার করেও মানুষের শরীরের নির্দিষ্ট কোনো অভ্যন্তরীণ ভারসাম্য বা রোগকে কাজে লাগিয়ে খুন করা যায়? হ্যাঁ, মনে আছে। কেন বলো তো? জমিদার বাবুর শোবার ঘরটার কথা ভাবছিলাম। আমরা তো ঘরে কোনো বিষের শিশি বা আঘাতের চিহ্ন পাইনি, কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছিলে? জমিদারের স্টাডি টেবিলের পাশে রাখা পান মশলার কৌটো আর পানের বাটার কথা। আর প্রথম দিন রামদিন ও যে বলল মৃত্যুর রাতে সে যখন দুধের বাটি নিয়ে আসে তখন সে ঘরের ভেতর এক অদ্ভুত সুবাস পেয়েছিল। ব্যোমকেশ তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। অজিত, স্পষ্ট করে বলো, তোমার মাথায় ঠিক কি আসছে? রামদিন বলেছিল যে জমিদার বাবু মৃত্যুর আগে বড় রানীমার বন্ধ ঘর থেকে বেরোচ্ছিলেন, আর এরপর ঝি যোগমায়া দেবী আমাদেরকে বলেছিল যে মৃত্যুর আগের দিন বিকেলে দেওয়ান বিনোদ বিহারী সেনকে বড় রানীমার সেই বন্ধ ঘরের আশেপাশে একটা কালো তোরঙ্গ হাতে ঘোরাঘুরি করতেও দেখেছিল। তার ওপর রান্নাঘরের গঙ্গাধর বামুন বলেছিল যে অতুল্যবাবু রাতের খাবারে কবিরাজি ভেষজ মশলা বা জর্দা জাতীয় কিছু একটা মিশিয়েছিলেন, আর জমিদার বাবু নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ ব্যবহার করতেন। আমার কথাগুলো শেষ হতে না হতেই ব্যোমকেশ হঠাৎ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। তার চোখে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। এবার ব্যোমকেশ উত্তেজিত হয়ে আমার দুখানা হাত চেপে ধরল। অজিত, অজিত, তুমি অসাধ্য সাধন করেছ। আমরা পুরো সময়টাই খুনের চাক্ষুষ প্রমাণ আর বিষ খুঁজছিলাম, অথচ অপরাধী যে অত্যন্ত সূক্ষ্মভাবে বৈজ্ঞানিক ও শারীরিক ক্রিয়াকে কাজে লাগিয়েছে সেটা চোখের সামনে থেকেও দেখতে পাচ্ছিলাম না। তার মানে তুমি কি বুঝতে পেরেছো যে খুনটা কেমন করে হয়েছে? একদম পরিষ্কার। ব্যোমকেশ উত্তেজিত গলায় পায়চারি করতে লাগলো। উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গন্ধ, বিষাক্ত উদ্ভিদের রস বা বিশেষ কিছু ভেষজ উপাদানের সংস্পর্শে এলে রক্তচাপ হঠাৎ এত বিপজ্জনক মাত্রায় বেড়ে যেতে পারে যা তাৎক্ষণিক ম্যাসিভ হার্ট অ্যাটাক ঘটায়। ময়নাতদন্তের সাধারণ রিপোর্টে যা কখনো বিষ হিসেবে ধরা পড়বে না, রক্তে কেবল হৃদরোগের লক্ষণই মিলবে, আর সেই উপাদানটি বাইরে থেকে ঘরে ঢোকানোর দরকারই পড়েনি, কারণ সেটা ঘরের ভেতরেই এমন এক সাধারণ বস্তুর সাথে মিশিয়ে রাখা হয়েছিল যা জমিদার বাবু নিজেই নিজের হাতে রাতে ব্যবহার করতেন। তাহলে অপরাধী কে? আমি নিঃশ্বাস বন্ধ করে প্রশ্ন করলাম। ব্যোমকেশ পকেট থেকে সিগারেট বের করে ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, অপরাধী রাজবাড়ির সেই সদস্যই যে জমিদারের শারীরিক সমস্যা ও দৈনন্দিন অভ্যাসের নিখুঁত খবর রাখত।
তবে তাকে হাতে নাতে ধরতে গেলে আমাদের কাছে বৈজ্ঞানিক প্রমাণ চাই, আর সেই প্রমাণের চাবি লুকিয়ে আছে কাল ভোরের এক বিশেষ পদক্ষেপে। অজিত, রাজবাড়ির সবাই ভাবছে আমরা কলকাতা চলে গেছি। কাল সকালে আমরা কিন্তু সত্যি সত্যি একবারের জন্য কালনা বা সদরের বড় ল্যাবে যাব, যেখানে জমিদার বাবুর ব্যবহার করা কবিরাজি ওষুধ ও পান মশলার উপাদান নিয়ে ডাক্তার চক্রবর্তীর প্রেসক্রিপশনের সাথে একটা ছোট তুলনা করা দরকার। আর কাল রাতেই হবে রত্নপুর রাজবাড়ির মুখোশ খোলার আসল পর্ব। কিন্তু তুমি যে ল্যাবে যাবে সেই সমস্ত উপাদান তো তোমার কাছে এই মুহূর্তে নেই। কে বলেছে নেই? আমি ওই ল্যাবে যাব বলেই তো কলকাতা যাওয়ার অভিনয়টা করলাম। কিন্তু তোমার মাথায় তো মৃত্যুর রহস্যটা এতক্ষণ আসেনি। তো তুমি তো মানে আমি বলার পর তুমি চমকে উঠলে। হ্যাঁ, তোমার কথাটা শোনার পর আমার মাথায় জড়িয়ে থাকা জট খুলে গেছে। কিন্তু একটা মৃত্যুস্থল থেকে যদি পান মশলা এবং ভেষজ মশলার উপস্থিতি থাকে, তাহলে সেগুলো পরীক্ষা করাটা একজন সত্যান্বেষী হিসেবে জরুরি, সেটা ভেবে নিয়েই আমি নিয়ে এসেছি। বাইরে তখন অমাবস্যার রাত আরও গভীর হয়ে উঠেছে, কিন্তু এতদিনের ঘনীভূত অন্ধকার ঠেলে রত্নপুর রাজবাড়ির সত্য উন্মোচনের আলো অবশেষে ফুটে উঠেছে সত্যান্বেষীর চোখে। পরদিন ভোরে রত্নপুরের কেউ জানতে পারল না যে সত্যান্বেষী ব্যোমকেশ ও তার সঙ্গী অজিত পান্থনিবাস ছেড়ে চুপি চুপি সদরের সরকারি ল্যাবরেটরি ও বড় হাসপাতালের দিকে রওনা দিয়েছে। ডাক্তার চক্রবর্তীর প্রেসক্রিপশন, জমিদারের ব্যবহৃত সেই দেশীয় নস্যি এবং রান্নার ভেষজ মশলার সংমিশ্রণ নিয়ে সদরের প্রবীণ কেমিস্টের সাথে ব্যোমকেশ ঘন্টার পর ঘন্টা বৈজ্ঞানিক আলোচনা করল। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই ল্যাবরেটরির প্রধান কর্মকর্তা ব্যোমকেশের হাতে একটি শিলমোহরযুক্ত রিপোর্ট তুলে দিলেন। রিপোর্টটি পকেটে পুরে ব্যোমকেশের মুখে যে তৃপ্তির হাসিটা ফুটে উঠল, তা দেখে আমি বুঝে গেলাম যে অদৃশ্য বিষ আর রহস্যময় মৃত্যুর ধাঁধা সম্পূর্ণই এখন পরিষ্কার হয়ে গিয়েছে। সন্ধ্যা নামার মুখে আমরা আবার ছদ্মবেশে রত্নপুরে ফিরে এলাম। তবে এবার আমাদের গন্তব্য রাজবাড়ির মূল তোরণ নয়, বরং রাজবাড়ির বিশ্বস্ত প্রবীণ নায়েব সনাতন চক্রবর্তীর নিভৃত বাসস্থান। আমাদেরকে হঠাৎ নায়েব মশাইয়ের ঘরে দেখে তিনি প্রায় চমকে উঠলেন। আজে সত্যান্বেষী মশাই, আপনারা জাননি? এ থেকে সবাই তো ভাবছে আপনারা কলকাতায় ফিরে গেছেন। নায়েব মশাই, অপরাধীকে নিশ্চিন্ত করার জন্যই এই নাটকটা করতে হয়েছিল। এবার আমাদের একটি ছোট্ট সাহায্য করতে হবে। ব্যোমকেশ নায়েব মশাইয়ের কানে কানে কিছু নির্দেশ দিল। নায়েব মশাই প্রথমে আঁতকে উঠলেন, তারপর ব্যোমকেশের আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে তিনি ধীরে সুস্থে মাথা নাড়লেন। ওইকে ঠিক আছে, আপনি যা নির্দেশ দেবেন ওই তেমনই হবে সত্যান্বেষী মশাই। রাজবাড়ির পাপ ধুয়ে ফেলার সময় এসে গেছে। হ্যাঁ। রাত তখন প্রায় 11:15। রাজবাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। পরিকল্পনা মতো নায়েব মশাই কৌশলে একটি খবর রাজবাড়ির অন্দরে ছড়াতে শুরু করলেন। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি নায়েবকে কোন খবর ছড়াতে বলছো? আমার কথা শুনে ব্যোমকেশ মুচকি হেসে বলল, খবরটি হলো, জমিদার বাবুর মৃত্যুর ঠিক আগের দিন রাতে তার আসল উইল ও দেবোত্তর সম্পত্তির মূল হিসাবের খাতাটি বড় রানিমার বন্ধ ঘরের চিলেখোটার সিন্ধুকে লুকিয়ে রেখেছিলেন। সত্যান্বেষী চলে গেলেও কাল সকালে নায়েব মশাই নিজে পুলিশের উপস্থিতিতে সেই সিন্ধুক খুলে সবাইকে উইলটি পড়ে শোনাবেন। যেমন ভাবা তেমন কাজ। খবরটা একেবারে দাবানলের মতো নিমেষের মধ্যে সারা রাজবাড়িতে ছড়িয়ে পড়ল। রাত 1টা। অমাবস্যার গাঢ় অন্ধকার রাজবাড়ির বিশাল উঠোন ও দীর্ঘ বারান্দাগুলোকে গিলে খেয়েছে। ঝিঁঝি পোকার শব্দ ছাড়া পুরো রাজবাড়িতে
আর কোনো সাড়া শব্দ নেই। আমি আর ব্যোমকেশ বড় রানীমার বন্ধ ঘরের ছাদের চিলেকোঠার কাঠের সিঁড়ির আড়ালে আত্মগোপন করে বসেছিলাম। ব্যোমকেশের হাতে একটা শক্তিশালী টর্চ লাইট। আমার বুকের ভিতর হৃৎস্পন্দন দ্রুম দ্রুম করে বাজছিল। যদি ব্যোমকেশের অনুমান ভুল হয়, যদি কেউ না আসে, সেটা নিয়েই বড্ড দুশ্চিন্তা হচ্ছিল আমার। ব্যোমকেশ আমার কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, ধৈর্য ধরো অজিত। অপরাধী কখনোই নিজের ফাঁদে পড়া আসল উইল আর হিসাবের খাতা ওখানে থাকতে দেবে না। সে রাত পোহানোর আগেই সেটা নষ্ট করতে আসবেই আসবে। ঠিক রাত 2:10 নিচের কাঠের সিঁড়িতে একটি অতি সূক্ষ্ম শব্দ পাওয়া গেল। কেউ একজন খালি পায়ে অত্যন্ত সতর্কতার সাথে ওপরে উঠে আসছে। অন্ধকারে তার অবয়বটা স্পষ্ট নয়, তবে হাতে একটা টিমটিমে লণ্ঠন ধরা। ছায়ামূর্তিটি ছাদের বন্ধ চিলেকোঠার দরজার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে একগুচ্ছ চাবি বের করে তালা খোলার চেষ্টা করতে লাগলো। তার হাতটা কাঁপছিল, যার ফলে সেই লোহার চাবির টুংটাং শব্দ এই গভীর রাতেও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। লোকটি এবার চিলেকোঠার দরজা খুলে ভেতরে ঢুকে সিন্দুকের দিকে পা বাড়াতেই ব্যোমকেশ এক লাফে সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। এত রাতে চিলেকোঠায় কার সন্ধান করছেন দেওয়ানজি? ব্যোমকেশের গভীর কণ্ঠস্বর পুরো ফাঁকা ছাদে গর্জে উঠল। একই সঙ্গে ব্যোমকেশ তার হাতের জোরালো টর্চ লাইটের আলো সোজা সেই লোকটির মুখের ওপর ফেলল। হঠাৎ আলোর ঝলকানিতে লোকটা চিৎকার করে উঠে মুখ হাত দিয়ে ঢাকার চেষ্টা করল। তার হাতের লণ্ঠনটা হাত থেকে ছিটকে মেঝের ওপর পড়ে গিয়ে কাঁচ ভেঙে গেল। আমি ধাওয়া করে গিয়ে লোকটির পালাবার পথ আটকে দাঁড়ালাম। আলোর বৃত্তে যাকে দেখা গেল তাকে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। চিলেকোঠার অন্ধকারে সিন্দুকের চাবি হাতে দাঁড়িয়ে আছেন আর কেউ নয়, রাজবাড়ির প্রধান দেওয়ান বিনোদ বিহারী সেন। দেওয়ানজির মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছে এখন, তার কপালে দুশ্চিন্তার ঘাম। সে এবার তোতলাতে তোতলাতে বলল, সত্যান্বেষী, আপনারা তো কলকাতা চলে গিয়েছেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে দেওয়ানজির হাত থেকে সেই চাবির গোছাটা কেড়ে নিল। তারপর ধীর কণ্ঠে বলল, আমি কলকাতা গেলে এই জালিয়াত আর বিষাক্ত অপরাধীকে হাতে নাতে ধরত কে দেওয়ানজি? আপনি ভেবেছিলেন রাজবাড়ির আসল উইলটা রাতে পুড়িয়ে ফেললেই আপনার তছরূপ আর জালিয়াতি চিরতরে চাপা পড়ে যাবে? দেওয়ানজি হাঁটু গেড়ে মেঝের ওপর বসে পড়লেন। না না, আমি উইল সরাতে এসেছি সত্যি, কিন্তু জমিদার বাবুকে খুন করিনি। আমি শপথ করে বলছি, আমি খুন করিনি। সে কথা কাল সকালে সবার সামনেই ফয়সালা হবে দেওয়ানজি। ব্যোমকেশ শান্ত অথচ কঠোর স্বরে বলল। ততক্ষণে শোরগোল শুনে নিচ থেকে নায়েব মশাই, দেবব্রত বাবু এবং আলো হাতে অন্যান্য ভৃত্যরা ওপরে ছুটে এসেছে। সবার মুখে চরম বিস্ময়। ব্যোমকেশ দেওয়ান বিনোদ বিহারী সেনকে দেবব্রত বাবুর জিম্মায় দিয়ে বলল, আজ রাতের মতো ওনাকে একটা ঘরে আটকে রাখুন। কাল সকালে রাজবাড়ির নাট মন্দিরে সমস্ত শরিক, পরিবারের সদস্য এবং ইন্সপেক্টর হালদারকে হাজির হতে বলুন, কারণ কাল সকালেই রত্নপুর রাজবাড়ির জমিদার বাবুর আসল হত্যাকারীকে আমি সবার সামনে এনে দাঁড় করাবো। বাইরে তখন অমাবস্যার অন্ধকার কাটতে শুরু করেছে। ভোরের মৃদু বাতাস ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে ভেসে আসছে, আর আমরা প্রস্তুত হচ্ছিলাম শেষ নাটকের চরম মুহূর্তের জন্য। পরদিন সকালে রত্নপুর রাজবাড়ির প্রকাণ্ড নাটমন্দিরে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। শত বছরের পুরনো নাটমন্দিরের ঝাড়বাতিগুলোর নিচে এসে জড়ো হয়েছেন পরিবারের প্রতিটি সদস্য।
সকলের চোখে মুখে তখন মিশে আছে এক তীব্র টান টান উত্তেজনা। নাট মন্দিরের একপাশে বসেছেন ছোট রানীমা সুচেতনা দেবী ও তার পাশে তার ভাই অতুল্য চক্রবর্তী। অন্য পাশে মদ্যপ ছোট ভাই কমলেন্দু নারায়ণ, তার কাছেই বসে আছেন দেবব্রতবাবু এবং হাতকড়া পরা অবস্থায় বসে আছেন দেওয়ান বিনোদ বিহারী সেন। প্রবীণ নায়েব সনাতন চক্রবর্তী হাতে কিছু ফাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ইন্সপেক্টর হালদার মশাই কনস্টেবলদের নিয়ে বেশ গম্ভীর মুখে এক কোণে দাঁড়িয়ে চুরুট টানছেন। আজও তার মুখে কিছুটা সংশয়। ব্যোমকেশ ধীর পায়ে নাট মন্দিরের মাঝখানে এসে দাঁড়ালো। তার হাতে একটি বন্ধ খাম। আমি ব্যোমকেশের ঠিক পেছনেই দাঁড়িয়ে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছিলাম। ব্যোমকেশ সবাইকে অভিবাদন জানিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলো। যখন কোনো মানুষের বয়স হয় এবং তার জীবন প্রদীপের আলোয় আচমকা নিভে যায়, তখন সবাই ধরে নেয় সেটা বয়সের নিয়মেই নিভেছে। পুলিশ অফিসার ইন্সপেক্টর হালদার মশাইও বিজয়েন্দু নারায়ণবাবুর মৃত্যুকে হৃদরোগে আক্রান্ত স্বাভাবিক মৃত্যু বলে ফাইল বন্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু দেবব্রতবাবুর মনে সংশয় জেগেছিল। কেন দেবব্রতবাবু এটাকে হত্যা বলে মনে করেছিলেন তা দিয়েই আমি আলোচনা শুরু করতে চাই। তাহলে দেবব্রতবাবু, আপনিই বলুন, কেন আপনি এই স্বাভাবিক মৃত্যুটাকে অস্বাভাবিক বলে মনে করেছিলেন? সবাই উৎসুক চোখে দেবব্রতর দিকে তাকালো। মামার বদান্যতায় আমি এই রাজবাড়ির এস্টেট ম্যানেজার। আমি একমাত্র ব্যক্তি যে কিনা খুব কাছ থেকে জমিদার বাবু মানে আমার মামাকে পর্যবেক্ষণ করতাম। মৃত্যুর আগের রাতে মামাবাবু আমাকে বলেছিলেন যে তিনি উইলে একটা বড় পরিবর্তন করতে চলেছেন এবং সেই কারণেই দেওয়ানজির কাছারি থেকে আসল ফাইলও তলব করেন। তাছাড়া মৃত্যুর পর সকালে যখন বন্ধ ঘরের দরজাটা ভাঙা হয়, তখন ঘরে ঢুকেই আমি একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, যেটা সাধারণত মামার ঘরে থাকার কথাই নয়। এই দুই অস্বাভাবিকতা থেকেই আমার মনে প্রথম সন্দেহের বীজ দানা বাঁধে এবং আমি তৎক্ষণাৎ কলকাতায় যাই, গিয়ে ব্যোমকেশবাবুর শরণাপন্ন হই। হ্যাঁ, সেসব তো বুঝলাম, কিন্তু সত্যান্বেষী মশাই, আসল কথাটা বলুন। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, শরীরে রক্ত বা বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দেবব্রতের সন্দেহই তো প্রমাণ হতে পারে না। হালদার মশাই, আপনি ঘর ভেতর থেকে বন্ধ দেখে ধরে নিয়েছিলেন আততায়ী বাইরে থেকে এসে ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু আপনার ভুলটা হয়েছিল এই জায়গায় যে আপনি ভেবেছিলেন আততায়ীকে ঘরের ভেতরে সশরীরে প্রবেশ করতে হবে, অথচ আততায়ী নিজে ঘরে ঢোকেনি। সে জমিদারের দীর্ঘদিনের দৈনন্দিন অভ্যাস এবং শারীরিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দূর থেকেই এই মৃত্যু নিশ্চিত করেছিল। ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্রই নাট মন্দিরে উপস্থিত সবাই যেন হতবাক হয়ে গেল। ব্যোমকেশ এবার দেওয়ান বিনোদ বিহারী সেনের দিকে তাকালো। গতকাল রাতে আমরা দেওয়ানজিকে বড় রানীমার বন্ধ চিলে কোঠার সিন্দুক খুলতে গিয়ে হাতে নাতে ধরেছি। দেওয়ানজি দীর্ঘদিন ধরে রাজবাড়ির দেবোত্তর সম্পত্তি ও এস্টেটের প্রচুর টাকা তছরূপ করছিলেন। জমিদারের সই জাল করে তিনি লাখ টাকার দেনা তৈরি করেন। জমিদারবাবু তা টের পেয়ে যান এবং মৃত্যুর আগের দিন নতুন উইল বানিয়ে দেওয়ানজিকে এস্টেট থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। তাই দেওয়ানজি সেই নতুন উইলটি সরাতে চিলে কোঠায় গিয়েছিলেন। আমি চোর, আমি জালিয়াত, আমি সবার সামনে স্বীকার করেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি সত্যান্বেষী বাবু, ঈশ্বরের দোহাই। আমি বড়বাবুকে মারিনি। আমি জানি আপনি মারেননি, কারণ আপনার সেই বুদ্ধি বা সুযোগ কোনোটাই ছিল না। আপনি শুধু নিজের চুরি ঢাকতে আসল উইল আর হিসেবের খাতা সরাতে চেয়েছিলেন। অতুল্য চক্রবর্তী অধৈর্য হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তবে কি ছোট ভাই কমলেন্দু বাবু, ওনারও তো বিপুল ঋণের চাপ ছিল। মুখ সামলে কথা বলো অতুল্য। আমি মদ্যপ হতে পারি, কিন্তু দাদাকে মারার মতো অমানুষ আমি নই। ব্যোমকেশ হাত তুলে দুজনকে শান্ত করল।
না, কমলেন্দুবাবুর মাথাতেও এই অভিনব পরিকল্পনার বুদ্ধি আসার সুযোগ নেই। এবার আসা যাক আসল রহস্যে, কিভাবে খুনটি হলো এবং কেই বা করল। ব্যোমকেশ পকেট থেকে একটি ছোট কাচের কৌটো বার করে সকলের সামনে সেটা টেবিলের ওপর রাখল। আপনারা সবাই জানেন, জমিদার বাবু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। কিন্তু আপনারা যা জানতেন না তা হলো তিনি নিয়মিত আয়ুর্বেদিক চূর্ণ ও এক বিশেষ দেশীয় পান মশলা জাতীয় কিছু একটা ব্যবহার করতেন। রান্নাঘরের গঙ্গাধর বামুন আমাদের বলেছিল, মৃত্যুর রাতে অতুল্যবাবু খাবারে কবিরাজি ভেষজ মশলা মিশিয়েছিলেন। আমরা কিন্তু সেটাকে প্রথমে বিষ বলে সন্দেহ করেছিলাম, তাই তো অজিত? ব্যোমকেশের কথা শুনে আমি মাথা নেড়ে সায় দিলাম। কিন্তু সদর হাসপাতালের সরকারি ল্যাবের ময়না তদন্ত ও কেমিক্যাল টেস্ট বলছে পাকস্থলীতে কোনো রাসায়নিক বিষ মেলেনি। আসলে অতুল্যবাবু খাবারে যা মিশিয়েছিলেন তা ছিল সাধারণ হজমি চূর্ণ, যাতে পরে সন্দেহটা ওনার উপর পড়ে। কিন্তু মূল কাজটা হয়েছিল অন্য জায়গায়, একটি উজ্জ্ব সত্য যা আমি গতকাল পর্যন্ত কাউকে বলিনি। ব্যোমকেশ টেবিলের কাচের কৌটোটির দিকে নির্দেশ করে বলল, মৃত্যুর আগের দিন বিকেলে বড় রানিমার বন্ধ ঘরের আলমারি থেকে প্রাচীন এক ধরনের আয়ুর্বেদিক ভেষজ পাউডার বা তাম্র অশ্বগন্ধা নির্যাস নিখোঁজ হয়। এটি অতি সুবাসিত, যার গন্ধ নাকে গেলে সাময়িকভাবে প্রফুল্লতা আনে, কিন্তু উচ্চ রক্তচাপের রোগীর জন্য এটি এক মহাকালকূট বস্তু। এটি নির্দিষ্ট মাত্রার ধূপের সাথে মিশিয়ে বাতাসে ছড়িয়ে দিলে তা ফুসফুসে প্রবেশ করে রক্তচাপকে এক মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে দেয়। ফলে শরীরের রক্তনালী ফেটে তাৎক্ষণিক ম্যাসিভ সেরিব্রাল স্ট্রোক বা হৃদরোগে মৃত্যু ঘটে। শরীরে কোনো বিষের অস্তিত্ব থাকে না, তাই ডাক্তার বলবেন হার্ট ফেলিয়ার। বলেন কি? তার মানে বাতাসে বিষ ছড়িয়ে খুন? বাতাসে ছড়িয়ে নয়, জমিদারবাবু রাতে যখন শুতে যেতেন তিনি নির্দিষ্ট একটি কৌটো থেকে পান মশলা খেতেন। রামদিন যখন ঘরে দুধের গ্লাস দিয়ে আসে তখন জমিদারবাবু বড় রানিমার ঘর থেকে বেরোচ্ছিলেন। কেন জানেন? কারণ সেই সুবাসিত কালকুট চূর্ণটি বড় রানিমার ঘর থেকে এনে পান মশলার কৌটোয় মেশানো হয়েছিল। আর রামদিন যে অদ্ভুত সুবাসের কথা বলেছিল সেটা ওই মারাত্মক ভেষজ নির্যাসেরই সুবাস। আর এই কাজটা কে করেছিলেন ব্যোমকেশ বাবু? সে কি আমাদের এই জমিদার বাড়ির কেউ? দেবব্রত বাবুর কথাটা শুনেই ব্যোমকেশ হঠাৎ নাটমন্দিরের এক কোণে মাথা নিচু করে বসে থাকা পরিচারিকা যোগমায়া দেবীর দিকে আঙুল তুলল। এই পুরো কাজটা যে করেছে সে হলো ছোট রানিমার খাস জি যোগমায়া। ব্যোমকেশের এই কথাটা শোনা মাত্রই নাটমন্দিরে যেন বাজ পড়ল হঠাৎ। যোগমায়া দেবী এক লহমায় মুখ তুলে দাঁড়ালেন। তার চোখে মুখে তখন আগুন ঝরে পড়ছে। মিথ্যে কথা! আমি রানীমার সামান্য একজন ঝি। আমি কেন কর্তামশাইকে মারতে যাব? আর আমি রাজবাড়ির প্রাচীন ওষুধের খবর কিভাবে জানবো? কলকাতার গোয়েন্দা সবার সামনে রূপকথা ফাঁদছেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি চূর্ণ মিশিয়েছি? ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার হাতের বন্ধ খামটি খুলল। যোগমায়া দেবী, আপনি ভেবেছিলেন আপনি খুব চতুর, কিন্তু অপরাধী যত নিখুঁত চালই চালুক না কেন সে একটা সাধারণ ভুল করেই ফেলে। প্রথমত আপনি আমাকে বলেছিলেন যে মৃত্যুর দিন বিকেলে আপনি দেওয়ানজিকে বড় রানিবার ঘরের আশেপাশে দেখতে পেয়েছিলেন, কিন্তু আপনি এটা খেয়াল করেননি যে দেওয়ানজি সেদিন বিকেলেই জালিয়াতির ফাইল ঢাকতে রত্নপুরের বাইরে পোস্ট অফিসে গিয়েছিলেন। অর্থাৎ আপনার তৈরি করা গল্পটা ছিল সম্পূর্ণ বানানো, যাতে দেওয়ানজিকে ফাঁসানো যায়। যোগমায়া দেবী থমকে গেলেন একটু, তবে দাপট দেখিয়েই বললেন, ওটা আমার ভুল দেখা হতে পারে, তার জন্য আমি খুনি হয়ে গেলাম। ব্যোমকেশ এবার তার শেষ চাল চালল। সে খাম থেকে একটি স্বাক্ষর করা সরকারি কাগজ এবং ছোট একটি সিল্কের কাপড়ের টুকরো বার করল। এটা হলো সদরের ফরেনসিক ল্যাবের রিপোর্ট। জমিদারবাবুর কৌটোটি যেই টেবিলের উপরে রাখা ছিল
সেখানে একটি আলগা আলপিন ছিল। সেই আলপিনের মধ্যেই ভেতরের গায়ে একটি অতি সূক্ষ্ম শিল্পের কাপড়ের আঁশ আটকে ছিল। এই সিল্কের কাপড়টি আর কিছু নয়, আপনার পরনের এই বিশেষ ঘাগরা শাড়ির কাপড়ের অংশ। বড় রানিমার বন্ধ ঘর থেকে সেই মারণ চূর্ণ চুরি করার সময় আপনার হাতের আঙুলের ছাপ ওই বন্ধ ঘরের পুরনো চিলেকোঠার ধুলোয় পড়েছিল, যা পুলিশ কাল রাতে সংগ্রহ করেছে। আর সবথেকে বড় কথা, ছোট রানিমার 3 বছরের সন্তানকে এস্টেটের একমাত্র মালিক বানিয়ে তার নাবালকত্বের সুযোগ নিয়ে রাজবাড়ির অন্দরে নিজের আধিপত্য বিস্তার করাই ছিল আপনার আসল উদ্দেশ্য। আপনি রানিমাকেও অন্ধকারে রেখে নিজের আখের গোছাতে চেয়েছিলেন। ল্যাবরেটরির রিপোর্ট আর সুনির্দিষ্ট প্রমাণগুলোর কথা শোনা মাত্রই যোগমায়া দেবীর মুখের সমস্ত রক্ত জল হয়ে গেল। তার হাত পা কাঁপতে লাগলো। এতক্ষণ যে চতুরতার মুখোশ সে পড়েছিল তা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। যোগমায়া দেবী ধপ করে নাট মন্দিরের মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, আমাকে ক্ষমা করুন সত্যান্বেষী মশাই, আমি অন্যায় করেছি। বড়বাবু ছোট রানীমা আর তার ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি ভেবেছিলাম বড়বাবু সরে গেলে ছোট খোকার নামে পুরো সম্পত্তি আসবে, আর আমি এই রাজবাড়ির সর্বা হয়ে বসবো। অতুল্য বাবু আর দেওয়ানজিকে ফাঁসিয়ে আমি নিজেই সব কবজা করতে চেয়েছিলাম। আমি বড় রানীমার ঘরের গোপন কৌটো থেকে ওই বিষাক্ত গুঁড়ো এনে পান মশলার মধ্যে মিশিয়ে রেখে এসেছিলাম। ইন্সপেক্টর হালদার এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে গিয়ে যোগমায়া দেবীর হাতে হাতকড়া পরিয়ে দিলেন। ছি ছি যোগমায়া, ছি ছি, শেষ পর্যন্ত তুমি মামা বাবুকে খুন করলে? দেবব্রত বাবু ঘৃণায় যোগমায়ার দিকে তাকিয়ে কথাগুলো বলতে লাগলেন। আরো উঠাও, আরো মাথায় ওঠাও দিদি, কাজের মেয়েদের আরো মাথায় ওঠাও। এমন মাথায় তুলেছ যে তোমার নিজের স্বামীটাকেই খেয়ে ফেললো। তোমাকে বারবার বলেছিলাম দিদি, কাজের লোকদের এত বড় লাই দিও না। একবার ভেবে দেখো, তোমার ছেলের সম্পত্তি ও নিজের নামে করবেই। এত বড় স্বপ্ন দেখেছিল, চিন্তা করা যায়? হ্যাঁ। সুচেতনা দেবীর দিকে তাকিয়ে অতুল্য চক্রবর্তী উচ্চস্বরে কথাগুলি বলতে লাগলেন। আর সেটা শোনা মাত্রই যোগমায়া অতুল্য চক্রবর্তীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কিন্তু এসব তো। যোগমায়াকে কথাটা শেষ করতে দিলেন না অতুল্য চক্রবর্তী। তিনি ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, ইন্সপেক্টর, এই বিশ্বাসঘাতক মহিলাকে আর এক মুহূর্ত এখানে দেখতে চায় না কেউ। নিয়ে জানো কে? অতুল্য বাবুর কথা শোনা মাত্রই ইন্সপেক্টর হালদার একজন মহিলা পুলিশকে দিয়ে টানতে টানতে তাকে বাইরে নিয়ে যেতে লাগলেন। অন্যদিকে যোগমায়া কিছু বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কথাটা সম্পূর্ণ বলতে পারছিল না। আমি কিছু বলতে চাই ব্যোমকেশ বাবু, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আমি কিন্তু সম্পূর্ণ দোষী নই, আমায় এই কাজগুলো করতে বলেছে। কিন্তু যোগমায়ার কথা কেউ শুনল না। তবে আমার মনে একটা বড় সড়ো প্রশ্নের দাগ কেটে গেল। যোগমায়ার অপরাধ স্বীকার হওয়ার পরে কেউই আর ওর কথা শুনতে চাইছিল না। তাই এক প্রকার পুলিশ ইন্সপেক্টর হালদার মশাই যোগমায়াকে নিয়ে চলে গেলেন বাইরে। পাশে দাঁড়ানো দেবব্রতবাবু গভীর নিঃশ্বাস ফেলে ব্যোমকেশের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, আমার বিশ্বাসের আপনি যে মর্যাদা রেখেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আমি নিশ্চিত ছিলাম যে আমার মামা বাবু স্বাভাবিকভাবে মারা যাননি। আপনি শুধুমাত্র আমার মুখের কথায় এত দূরে এসে আমাদের এত বড় উপকার করলেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরে এসব আপনি কি বলছেন দেবব্রতবাবু? এটা তো আমার কাজ। আপনি আমাকে পারিশ্রমিক দেবেন বলেই তো এই কাজ দিয়েছেন। তবে এই কথা সত্যিই যে আমি শুধু পারিশ্রমিকের জন্যই কাজ করি না। তবে অপরাধী ধরা পড়েছে, এবার বাকি কাজটা পুলিশ করবে। এরপর দেবব্রতবাবু বাকি পারিশ্রমিকের টাকাটাকে খামে ভরে ব্যোমকেশের দিকে এগিয়ে দেয়। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা বিদায় নিলাম। রত্নপুর রাজবাড়ির তোরণ পার হয়ে যখন আমরা আবার ময়ূরাক্ষী নদীর খেয়া নৌকোয় চেপে বসলাম, তখন বিকেলের মিঠে রোদ
জলের ওপর রূপলি ঝিলিক দিচ্ছে। আমি নৌকোর গলুইয়ে বসে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ শান্ত মনে সিগারেট টানছিল। ও আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হে ভায়া, মনে হচ্ছে মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরঘুর করছে। নিজের পেটের মধ্যে রাখলে গ্যাস হয়ে যাবে, বলেই ফেলো দেখি। ব্যোমকেশ, কেসটা কিন্তু সত্যিই বেশ জটিল ছিল। বাহ্যিক কোনো অস্ত্র বা বিষ ছাড়া কেবল মানুষের অভ্যাসকে কাজে লাগিয়ে এমন হত্যা সত্যি বিরল। কিন্তু ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে ময়ূরাক্ষীর বহমান জলের দিকে তাকিয়ে বলল, মানুষের লোভ আর ক্ষমতার লিপ্সা হলো পৃথিবীর সবথেকে বড় বিষ অজিত। রাসায়নিক বিষকে তাও ল্যাবে ধরা যায়, কিন্তু মনের ভেতরের এই বিষকে ধরতে সত্যান্বেষীর চোখ ছাড়া আর অন্য কিছু কাজে আসে না। নৌকো ধীরে ধীরে ওপারের ঘাটের দিকে এগিয়ে চলল। বিকেলের রোদ শান্ত জলে ঝিলমিল করছে। আমি এতক্ষণ যা ভাবছিলাম তা আর চেপে রাখতে পারলাম না। ব্যোমকেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, ব্যোমকেশ, একটা কথা কিন্তু কিছুতেই আমার মাথায় ঢুকছে না। তুমি নাট মন্দিরে দাঁড়িয়ে রহস্য তো মেটালে, কিন্তু যুক্তিটা কি পুরোপুরি মিলল? ব্যোমকেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে মুচকি হাসল। প্রথমত, যোগমায়াদের মতো একজন সাধারণ অশিক্ষিত রাজবাড়ির ঝি, যার কাজ ছিল শুধু ছোট রানীমা আর খোকার তদারকি করা, সে এত বড় চাল একা কষল কিভাবে? আয়ুর্বেদিক ভেষজ চূর্ণ, তাম্র, অশ্বগন্ধা, নির্যাসের মতো বিরল ও জটিল জিনিসের গুণাগুণ, প্রেশারের রোগীদের ওপর তার প্রভাব, এসব একটা বোকাশোকা ঝিয়ের পক্ষে কি জানা সম্ভব? আর দ্বিতীয়ত? ব্যোমকেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করল। আমি বলতে লাগলাম, দ্বিতীয়ত, জমিদার বাবু মারা গেলে সম্পত্তি যাবে তার 3 বছরের নাবালক সন্তানের নামে। তো খোকা যদি মালিক হয়, যোগমায়া দেবী সেখানে কেবল একজন ঝি। তিনি কেমন করে রাজবাড়ির সর্বেসর্বা বা সম্পত্তির মালিক হতে পারতেন? একজন সামান্য চাকর বা ঝি তো আইনিভাবে 1 ছটাক সম্পত্তির মালিকও হতে পারে না। ব্যোমকেশ এবার খিকখিক করে হেসে উঠল। তারপর বলল, অজিত, তুমি একদম সঠিক জায়গায় প্রশ্ন তুলেছ। রাজবাড়ির নাট মন্দিরে আমি যেটুকু বলেছি তা ছিল আইনের হাত থেকে আসল মাস্টার মাইন্ডকে বাঁচানোর জন্য নয়, বরং মূল চালটা উন্মোচন করার জন্য। এবার শোনো আসল সত্যিটা। ব্যোমকেশ সোজা হয়ে বসলো আমার দিকে। যোগমায়া কিন্তু একা ছিল না, আর ও নিজের মাথায় এই প্ল্যান তৈরিও করেনি। ওকে ব্যবহার করা হয়েছিল মাত্র। ব্যবহার করা হয়েছিল? কে করলো ব্যবহার? আসল মাথাটি ছিল ছোট রানীমার ভাই অতুল্য চক্রবর্তী। অতুল্যবাবু? অতুল্যবাবু আয়ুর্বেদ কিছুটা জানতেন এবং শহুরে চালাক লোক। উনি ভালো করেই জানতেন যে জমিদারের মৃত্যু হলে পুরো সম্পত্তি যাবে নাবালক খোকার হাতে। আর খোকা যেহেতু মাত্র 3 বছরের শিশু, তাই আইনিভাবে তার অভিভাবক বা হবেন মা, অর্থাৎ ছোট রানীমা সুচেতনা দেবী। কিন্তু ছোট রানীমা অতি সাধ্বী ও সরল স্বভাবের মহিলা। তিনি রাজবাড়ির অন্দরমহলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে নাবালক খোকার নাম করে পুরো বিষয় সম্পত্তি এবং টাকা পয়সার ক্ষমতা চলে যেত ছোট রানীমার হাতে, যার কলকাঠি আড়াল থেকে নাড়াতেন ওনার একমাত্র ভাই অতুল্য চক্রবর্তী। তাহলে যোগমায়ার ভূমিকা কি ছিল? যোগমায়াকে লোভ দেখানো হয়েছিল। অতুল্যবাবু জানতেন তিনি নিজে জমিদারদের ঘরে ঢুকলে বা পান মশলার কৌটোয় হাত দিলে সবাই সন্দেহ করবে। তাই তিনি রাজবাড়ির পুরনো ঝি যোগমায়াকে নিজের দলে টানেন। যোগমায়াকে লোভ দেখানো হয় যে খোকা জমিদার হলে আর রানীমার হাতে ক্ষমতা এলে যোগমায়াকে রাজবাড়ির খাস প্রধান গৃহিণী করা হবে এবং তাকে মোটা অঙ্কের টাকা আর সোনাদানা দেওয়া হবে। যোগমায়া দেবী অশিক্ষিত ও বোকা বলেই অতুল্যবাবুর মিষ্টি কথায় ভুলে ভাবেন খোকা মালিক হওয়া মানেই তিনি রাজবাড়ির কর্ত্রী হয়ে বসে থাকবেন। এমনকি অতুল্যবাবু সম্ভবত যোগমায়াকে বিবাহ করার প্রতিশ্রুতিও দেন। বাপরে! আর সেই আয়ুর্বেদিক চূর্ণের ব্যাপারটা?
এটা অতুল্য চক্রবর্তীর বুদ্ধি। অতুল্যবাবু নিজে বড় রানিমার বন্ধ ঘর থেকে চূর্ণটা এনে যোগমায়াকে দেন কৌটো মেশাতে। রান্নাঘরে নকল ভেষজ মেশানোর নাটকটাও অতুল্যবাবু ইচ্ছা করেই করেছিলেন, যাতে তদন্ত অন্য খাতে যায়। যদি ধরাও পড়েন তো ভাববেন খাবার বিষাক্ত করার চেষ্টা হয়েছিল, অথচ আসল খুনটা হয়েছিল পান মশলার কৌটো দিয়ে। কিন্তু নাট মন্দিরে তুমি অতুল্যবাবুর নাম সরাসরি না নিয়ে শুধু যোগমায়াকে কেন আসামি করলে? কারণ অপরাধবিদ্যার একটা সোজা নিয়ম আছে, আইন প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যায় না। পান মশলার কৌটোয় আঙুলের ছাপ এবং সিল্কের আঁচল ছিল যোগমায়ার। পুলিশের সামনে প্রমাণ যোগমায়ার বিরুদ্ধেই নিরেট ছিল। তবে যোগমায়া যখন বুঝল সে বলির পাঁঠা হচ্ছে এবং অতুল্যবাবু তাকে বাঁচাতে এগিয়ে এলেন না, তখন আজ জেলখানায় গিয়ে পুলিশের জেরা ভাঙতে তার বেশি সময় লাগবে না। ইন্সপেক্টর হালদারকে আমি সকালেই গোপন সমস্ত নথিপত্র আর অতুল্যবাবুর নামটা দিয়ে এসেছি। যোগমায়ার জবানবন্দি পেলেই আজ বিকেলের মধ্যে অতুল্য চক্রবর্তীকেও পুলিশ গ্রেপ্তার করবে। ময়ূরাক্ষী নদী পার হয়ে আমাদের খেয়া ততক্ষণে ঘাটে এসে ভিড়েছে। ব্যোমকেশ পকেট থেকে দেশলাই বার করে শেষ সিগারেটটা ধরালো। তার মুখে আবার সেই চিরপরিচিত সত্যান্বেষীর মিঠে হাসি। ময়ূরাক্ষী নদীর বুক চিরে আমাদের খেয়া নৌকো যখন ওপারে এগোচ্ছে, বিকেলের সোনাঝুরি রোদ তখন জলের ওপর তীর তীর করে কাঁপছে। আমি রাজবাড়ির সমস্ত ঘটনা মন দিয়ে ভাবছিলাম। একটা খটকা কিছুতেই মাথার থেকে নামছিল না। আমি আর সামলাতে না পেরে ব্যোমকেশের দিকে ফিরে একটু কড়া সুরেই বললাম, সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন থেকেই গেল। তুমি তদন্তের আসল জটটা তো ছাড়ালে, কিন্তু কাজটা কি আধা খেঁচড়া রেখে চলে এলে না? মাস্টার মাইন্ড অতুল্য চক্রবর্তীকে নিজের মুখে সব স্বীকার করানো বা তার হাতে হাত কড়া পরানো পর্যন্ত না থেকে সবটা পুলিশের হাতে সঁপে দিয়ে চলে আসাটা কি তোমার ঠিক হলো? অজিত, তুমি আমায় কি মনে করো বলো তো? সরকারি গোয়েন্দা নাকি কোনো থানার দারোগা? কেন, তুমি তো সত্যান্বেষী। কিন্তু অতুল্য চক্রবর্তী তো অতি চতুর লোক। ও যদি যোগমায়াকে ভয় দেখিয়ে বা ভালো উকিল দাঁড় করিয়ে নিজেকে ধোয়া তুলসী পাতা বানিয়ে প্রমাণ করে নেয়, তখন কি হবে? আমি নিরেট প্রমাণের ভিত্তিতে যোগমায়াকে এমনভাবে কাঠগড়ায় দাঁড় করালাম যাতে সে বুঝতে পারল তার মাস্টার মাইন্ড তাকে বলির পাঁঠা বানিয়ে নিজে পরিষ্কার বেরিয়ে যাচ্ছে। একজন অপরাধী যখন দেখে তার সঙ্গী তাকে ধোঁকা দিচ্ছে, তখন তার ভেতরের সমস্ত অহংকার ভেঙে পড়বে। যোগমায়ার অহংকার আর ভয়টাই ছিল আমার আসল অস্ত্র। নাটমন্দিরে যোগমায়ার স্বীকারোক্তি অতুল্য চক্রবর্তীর গলার ফাঁস হয়ে গেছে। ব্যোমকেশ একটু থেমে সিগারেটের শেষ টান দিয়ে বলল, আজ থানাতে ইন্সপেক্টর হালদার যখন যোগমায়াকে আলাদা করে জেরা করবেন, তখন যোগমায়াই অতুল্যর বিরুদ্ধে সমস্ত প্রমাণ ও 16 আনা সত্যি উগড়ে দেবে। পুলিশকে আমি শুধু সত্যের পথটা দেখিয়ে দিয়েছি, বাকি আইনি কাগজপত্র আর চার্জশিট বানানোর দায়িত্ব তো পুলিশেরই। যে কাজ যার তাকে দিয়েই করানো ভালো। ব্যোমকেশের এই গভীর বিচার বুদ্ধি আর আইনি চালের কথা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। সত্যান্বেষী সত্যি কোনো আবেগে ভেসে কাজ করে না। তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে বরফের মতো ঠান্ডা যুক্তি। ততক্ষণে নৌকো ওপারে এসে লেগেছে, মাঝি মাল্লারা দড়ি বাঁধছে। আমি হেসে ফেলে বললাম, বুঝলাম, সত্যান্বেষীর সত্য উদ্ঘাটন করা হলো আর ইন্সপেক্টর হালদারেরও কেস সমাধান করবার কৃতিত্ব নেওয়া হলো। সুতরাং এক ঢিলে দুই পাখি। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।